সন্ধ্যা ৬টা আর সেই সাথে শুরু হয়ে গেল নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। সাথে আছি আমি আপনাদের শনিবারের বন্ধু জোহরা মারিয়াম দিশা। জীবন চলার পথে অনেক সময়ই আমরা খেই হারিয়ে ফেলি, অগুছালো হয়ে যায় আমাদের জীবন, আমাদের দৈনন্দিন কাজ। কিন্তু এভাবে তো অগুছালো থাকলে হবে না, নিজেকে গুছিয়ে নিতে হবে। কিভাবে আমরা নিজেকে গুছিয়ে নিতে পারি বা এই গুছিয়ে নেওয়ার জন্য কি কি করতে পারি, আজ আমরা সেই বিষয়ে আড্ডা দেব। আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে নিজেকে গুছিয়ে নিন। আর এই আড্ডায় যারা যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। বরাবরের মতোই 3 জন মানুষ আছেন, অতিথি আছেন আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার সামনে প্রথমেই আছেন বিনাশ কিচেনের উদ্যোক্তা বিনা রোকসানা, তারপরে আছেন স্বপ্নকথা লাইফস্টাইলের উদ্যোক্তা সালেহা বেগম, এবং আর যিনি আছেন এখন আমার সাথে তিনি হচ্ছেন লাইফস্টাইল এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা আপা। আমার শনিবারের বরাবরই রিতা আপা আর আমি মিলেই আসলে আড্ডাটা জমিয়ে ফেলি, আর সেই সাথে যখন আপনারা যুক্ত হন আমাদের মনটা আসলে আরো ভালো হয়ে যায়। এবং চমৎকার একটা বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আড্ডা দিচ্ছি। আজকে আমাদের আড্ডার টপিকটাও খুব যুবকোপযোগী ব্যাপার। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় দেখা যায় যে পথ চলতে গেলে কাজ করতে করতে খেই হারিয়ে ফেলি, অনেক সময় অগুছালো লাগে আমাদের জীবনটা। তো কিভাবে নিজেকে গুছিয়ে নেওয়া যায় বা কেন এই অগুছালো ভাবটা হয়, সব কিছু নিয়েই কিন্তু চেষ্টা করব আজকে আমরা আড্ডা দিতে। তো প্রথমেই বিনা আপুর কাছে আসি, একটু ছোট করে জেনে নেই আপনার এই যে বিনাস কিচেন, এটা কিভাবে শুরু হলো বা কেন এই উদ্যোগের চিন্তা আসলো মাথায়? আসলে বিনাস কিচেনটা হয়েছে অনেক বছর, 7 বছর ধরে এটা আমার। তো গত 7 বছর ধরে এটাকে আমি প্রথমেই শুরু করেছিলাম যে ঘর থেকেই শুরু করা, যে আচ্ছা নিজেই কিছু একটা করি, কি করব, যেহেতু আমি রান্না পছন্দ করি তো নিজে অনেক রান্না টান্না করে ফেলতাম। তো বাসায় সবাই খুব বলতো যে হ্যাঁ তোমার তো এটা অনেক ভালো হয়, তুমি এটা করতে পারো। আমার ইনলজদের কাছ থেকে যখন আসতো যে হ্যাঁ বিনা তুমি এটা তো করতে পারো, ফ্রেন্ডরাও খুব উৎসাহ দিচ্ছে। তো ওদের উৎসাহ উদ্দীপনার মাঝখান থেকে ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি না হয় এটা শুরুই করি। তো তখন অনলাইনে শুরু করলাম যে ঠিক আছে আমি অনলাইন থেকে শুরু করি। তো ওইভাবেই এখনো আছে, এটা অনলাইনেই আছে, আমি ওখান থেকে আশা করি যে এক সময় আমরা আসলে অফলাইনেও পাবো, ফিজিক্যাল শপও হবে। তো সালেহা আপার কাছে আসি, আপনার একটা লাইফস্টাইল মানে ক্লোদিং বিজনেস আমি তো বলবো, তো এটা সম্পর্কে ছোট করে একটু বলেন। আসলে স্বপ্ন কথা হয়েছে আমার স্বপ্ন। আচ্ছা, আমার যখন স্বপ্নের কথা, জি স্বপ্নের কথা, আমার যখন বিয়ে হয় অনেক ছোট, আমি ক্লাস 9-এ পড়ি, তখন বিয়ে হয়ে যায়। কিন্তু আমার স্বপ্ন আমি কিছু করব, আমার বাবা মার সংসার আমি কিছু করেছি। যখন আমার ভাই ছিল না, মায়ের অনেক কাজ করেছি, গুছাই দিতাম। তো শ্বশুরবাড়ি যখন আসলাম তখন দেখলাম আমার জয়েন্ট ফ্যামিলিতে আমি তো কিছুই করতে পারবো না, চাকরি করতে পারবো না, লেখাপড়াটা শেষ হয়নি, সব কিছু মিলাই কি করব। তখন চিন্তা করলাম আমি যখন কলেজে যেতাম শ্বশুরবাড়ি থেকে পোশাক আশাক পরতাম, সবাই খুব পছন্দ করতো আমার প্রোডাক্ট। মানে যেই বলতো, মানে আমি সবসময় নিজেকে গুছিয়ে রাখতে খুব পছন্দ করতাম। মানে এমনও শুনছি তুমি কি সবসময় আলমারি থেকে বের হও, মানে যত সংসারে কাজে করি আমি নিজেকে গুছিয়ে রাখতে খুব পছন্দ করতাম। তা আমি এখন যখন আমার ছোট মেয়ে হলো আর মেয়ে বাবুটাকে আমার শাড়ির আঁচল কেটে কিন্তু আমি তখন প্রোডাক্ট বানিয়ে দিতাম। তখন কিন্তু মেশিন ছিল না, কিছু শিখিনি, জাস্ট আমিও ছোট, কিন্তু তখন কিন্তু আমি ম্যাট্রিক দিয়েছি মাত্র। পড়াশোনাটা কন্টিনিউ করেছেন? হ্যাঁ, পড়াশোনাটা আমি ছাড়িনি, কিন্তু এই পড়াশোনার ভিতরে আমার মেয়েটিকে, আমার মেয়ের জন্ম। তখন মেয়েকে আমি নতুন ফার্স্ট, আমার তখন কাঁচি ছিল না, সেলাই মেশিন ছিল না, সব কিছু মিলে কিন্তু আমার খুব শখ হয়েছে আমার মেয়েটাকে আমি পড়াবো, বাজারের কেনা পড়াবো না। আমার মনে আছে আমি বটি দিয়ে কেটে হাত দিয়ে শুয়ে দিয়ে আমার মেয়ের জন্য আমি প্রথম ড্রেসটা বানাই। আর এই ড্রেস শাড়ির একটা আঁচল দিয়ে, এটা তখন গ্রামে কিন্তু এগুলো ছিল না একদম। আমি আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, আমি একদম গ্রামে, বড় গ্রামে আমার বিয়ে, সব কিছু মিলাইয়ে যখন গ্রামে শুরু করি, এখন মানুষ আমার প্রত্যেকটা ড্রেস, আমি শাড়ি, তখন কিন্তু সালোয়ার কামিজ পরিনি, এ ছোটোবেলা হইতে আমার এলাও ছিল না সালোয়ার কামিজ। শ্বশুর বাড়িতে আমাকে শাড়ি পরে থাকতে হবে। তা আমি কী করতাম, থান কিনে একটু সুতার কাজ করে নিজে পড়তাম, আমারটা খুব ভালো লাগতো। হাজব্যান্ডের জন্য একটু পাঞ্জাবি বানিয়ে দিতাম, আমার আব্বার জন্য একটু পাঞ্জাবি বানিয়ে দিতাম, কাজ করতাম। এইটা দেখে দেখে না সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। তখন আমি চিন্তা করলাম তাহলে তো আমি এই লাইনে কিছু করতে পারি। আর যখন ম্যাট্রিক পাস করলাম তখন আমার হাজব্যান্ডকে বললাম আমি স্কুলে চাকরি করব, কিন্তু আমার হাজব্যান্ড বললো জয়েন্ট ফ্যামিলি, বাচ্চা, সব কিছু মিলাইয়ে তুমি চাকরি করতে পারবা না, এটা সম্ভব না। পরে চিন্তা করলাম না, তাহলে আমি
আমি ক্লদিং আইটেমে যাই, আমার যখন পছন্দ করে আশেপাশের সবার পছন্দ, আমি নিজের উদ্যোগে কাজগুলো শুরু করলাম, তখন থেকে আমার স্বপ্ন কথা। বাহ, খুবই চমৎকার দুটো গল্প আসলে শুনলাম, পেছনের গল্পগুলো শুনতে খুব ভালোই লাগে। রীতা আপার কাছে একটু জানতে চাই, মনে হচ্ছে একটু মনে হয় আজকে সিক আপা, কি তাই? একটু ঠান্ডা লেগেছে, গলাটা সিজনটাই আসলে এখন বসে আছে, বাট তারপরও চেষ্টা করি নিজেকে গুছিয়ে নিয়ে চলার জন্য। গরম পানি খাচ্ছি, তারপর গার্গলিং করছি, যা যা দরকার আর কি। আসলে পরিস্থিতির শিকার তো আমাদের হতেই হয়। এখন সিজনটা চেঞ্জ, সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে, তো প্রিভেনশন যতটা আমরা চেষ্টা করব যতটা পারি নিতে, কারণ অতিরিক্ত গরমে দেখা যায় যে অনেকে ঠান্ডা পানি খেয়ে ফেলেন ফ্রিজ থেকে, অনেক ঠান্ডা খাবার খান, তো ওই দুটোতে কিন্তু অনেক বেশি রিঅ্যাকশন হয়। এটাও কিন্তু আসলে গুছিয়ে নিজের স্বাস্থ্যকে গুছিয়ে নেওয়াটাও কিন্তু নিজেকে গুছিয়ে নেওয়ার একটা পর্যায়ের ভিতরে পড়ে ব্যাপার। তো যেমন আমার আজকে সারাদিন খাবার যদি বলি, একদমই হট স্যুপ, মাশরুম স্যুপ একদম ক্যারি করে বেশি করে নিয়ে ওইটাই গলায় ঢেলে ঢেলে খেলাম, দেখলাম যে আরাম লাগছে, খেতে ভালো লাগছে। তো এরকমই আর কি, যখন যেমন। এটাও একটা ব্যাপার আছে যে নিজেকে গোছাবো, যে আমি গোছানোটা হলো পরিস্থিতির সাথে একসাথে মিলিয়ে তারপর আমি আমাকে গোছাবো। যেমন আমি সকালে বের হয়েছি, অফিসে গেছি, আবার অফিস করেছি, তারপর সেখান থেকে আবার এখানে এলাম। এভাবেই আসলে গুছানো। এই যে আপা বললেন যে যখন যেমন, এটা নিয়ে একটু আমরা একটু আড্ডা দিই। বিনা আপার কাছে জানতে চাই একটু যদি বলেন, যখন যেমন অনেক সময় কি আমরা মনে করি কি যে না আমি একভাবে গুছিয়ে চলছি, এভাবেই চলবে, এভাবেই চলতে হবে, কিন্তু সেটা কিন্তু না, তাই না? আপা কিন্তু বললেন যে যখন যেমন, আপনি একটু বলেন এখানে যে আসলে ব্যাপারটা কি যখন যেমন নাকি আমার রুলটাই চলা উচিত? আসলে আমরা চাইলেও কিন্তু সেটা হয় না, কারণ যেটাই করি না কেন আমাকে তো ওই পরিস্থিতির শিকারটা মেনে নিতে হবে। মানে আমি যদি চাই যে আমার এখন সকালে আমার টাইম শিডিউল আছে, আমি এখন 8টায় বের হব, বাট আনফর্চুনেট আমার একটা কাজ পড়ে গেছে, আমি এটা থেকে অ্যাভয়েড করতে পারবো না, তো আমাকে ওইটাকে অ্যাডজাস্ট করেই দেন আমাকে কাজটা করতে হবে। হয়তো আমি শিডিউলটা চেঞ্জ করে নেব, যে না 8টার জায়গায় আমি সেটাকে আমি 10টা করবো, বাট আমাকে একটু গুছিয়ে নিতেই হবে যে হ্যাঁ আমাকে এটা করতে হলে আমাকে ওই টাইমটা অ্যাডজাস্ট কীভাবে করা যায়। তো আমরা আসলে ওভাবে করি, আর সংসার লাইফে তো অ্যাডজাস্ট করতেই হবে। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মেয়েরা কি করি, অ্যাডজাস্টমেন্ট করে নেই। এটা আমাদের একটা বড় গড গিফটেড বলা যায়, যে আসলে এটা তাই আমরা এটা নিজেরাই করে নেই। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে ভালোই হয়, খারাপটা কমই হয়। আপনার কাছে একটু জানতে চাই তাহলে, এই যে আপা বললেন যে অ্যাডজাস্ট করতে হয়, যেহেতু আপনি একটা জয়েন্ট ফ্যামিলিতে আছেন এখন এবং আপনার সেভাবে আপনি একটু আগে বলছিলেন, তো এই অ্যাডজাস্টমেন্টের দিক থেকে নিজেকে গোছানোটা কতটা কঠিন মনে হয় আপনার? আমার লাইফটা কিন্তু অনেক কঠিন গিয়েছিল, মানে লেখাপড়া, শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চা, সব কিছু মিলাই গ্রামের পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করাটা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু কখনো আমার শ্বশুর শাশুড়ি বলেন, আমার হাজব্যান্ড বলেন, আমার বাচ্চা, কখনো আমি কোনো কথা বলার সুযোগ দিইনি। সবসময় নিজেকে সংসারের কাজ সব কিছু করি, আমি আমার স্বপ্নটুকু দেখতাম, আমার পছন্দের কাজগুলো করতাম। মানে আমি জানতাম এই পরিবারে এখন এই মুহূর্তে আমি আমার স্বপ্নের কাছে আমি যেতে পারবো না, আমি আমার কাজগুলো করতে পারবো না। এখন আমার প্রায়োরিটিস আমার ফ্যামিলি, আমার বাচ্চা। এমন আমার শ্বশুর শাশুড়ি যদি মনে কষ্ট দিই বা ওনাদের অবাধ্য হই, এটা কিন্তু অন্তত শহরে আমরা শ্বশুর শাশুড়ি, ছেলের বউ, ছেলেদের পরিবেশ, আমি যখন যে গ্রামে বড় হয়েছি, ওই গ্রামে কিন্তু আমার মানে নিজের পছন্দ মতো চলা কিন্তু রাইট নাই, কারণ আমি একটু সালোয়ার কামিজও কিন্তু পড়তে পারিনি, এমনকি আমার নিজের পছন্দ মতো করতে পারি না। কিন্তু ওইটা নিয়ে আমার কিন্তু কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার স্বপ্ন ছিল একদিন আমি কিছু করব। সেটার জন্য নিজেকে আস্তে আস্তে তৈরি করেছি। শুধু একদিন না, 20 বছর আমি নিজেকে গড়েছি। 20টা বছর আমি নিজেকে একটু একটু করে যখনই আমার বাবা মা কিন্তু ঢাকায় থাকতো, তো সেই হিসেবে আমার প্রতি বছর একবার ঢাকায় আসা হতো। তা আমি আমার শ্বশুর শাশুড়ি সব কিছু পুরা 9টা মাস বা 11টা মাস শ্বশুর শাশুড়িতে থাকতাম, এবং মাকে আমি বলে রাখতাম, মা আমি কিন্তু 1 মাসের জন্য আমি বাবার বাড়িতে যাব, সব গুছিয়ে ওনাদের সব কিছু ঠিক করে দিয়ে আসতাম। কখনো আমাকে বাধা দেয়নি ওনারা, কারণ আমি এইভাবে চলেছি। কখনো আমার উপরে কেউ মানে কথা বলার সুযোগ হয়নি, যে আমি ওনাদের কোনো কিছু রাখিনি। আমি হাতের কাজ করতাম, আমি ব্লগ শিখেছি, আমি এমব্রয়ডারি শিখেছি, পার্লারের কাজ শিখেছি, এভরিথিং শিখেছি। কেন কোনো না কোনো কাজে আমি যাব,
তো কোনটাতে যেতে পারি সেটা তো আমি বলতে পারি না। সময় আমাকে কোথায় নিয়ে যায় আমি তো জানি না। আমার ছেলে মেয়েরা স্কুলে পড়তেছে, 2টা বাচ্চা তখন ছিল, 2টা বাচ্চাকে স্কুলে আনা নেওয়া, ওদেরকে সংসার সামলিয়ে, হ্যাঁ। তারপর আমার শ্বশুর শাশুড়ি মারা গেল, আমি 2004-এ আমার বাচ্চাকে নিয়ে সব কিছু গুছিয়ে ঢাকায় ব্যাক করলাম 2004-এ। এটাও কিন্তু একটা নিজেকে গোছানোর ভেতরেই পড়ে, যে আপু বললেন যে ওনার বাবা মা থাকেন ঢাকাতে এবং উনি থাকছেন গ্রামে। এই যে চেঞ্জটা, পরিবেশগত যদি আমরা চেঞ্জ বলি, এই চেঞ্জ অনেক বড় একটা স্যাক্রিফাইস, কিন্তু আমার কখনো মনে হয়নি। এটাও কিন্তু নিজেকে গুছিয়ে নিয়েছেন উনি। না কেন, আমি আমার ওই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার যখন বিয়ে হয় আমার মানে জায়েদের ছেলে মেয়েরা কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা। আর তখন আমি ক্লাস 9-10-এর একটা মেয়ে, কিন্তু আমার কখনো মনে হয়নি আমি ছোট, আমি পারবো না বা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। কেন জানি ওই 20টা বছর আমার জীবনের সবচেয়ে বেস্ট ছিল, আমি এখনো মনে করি। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এখন ওরা আমাকে যে ভালোবাসে, আমার জায়েরা, আমার বাসুরের ছেলে মেয়েরা, যে ওদের সাথে যে আড্ডা দেওয়া, বিয়ে হইলে যে সাজগোজ আমার ঘরে করতো, আমার ঘরে আমি ওদেরকে সাজাতাম, দলদলি মেয়েরা আসতো, বিকাল হলে আমরা আচার খেতাম, চা খেতাম একসাথে। আমার 2 পাশে একটা ফিশারি ছিল, একটা হাসপাতাল ছিল, বিকালবেলা আমরা ঘুরতে চলে যেতাম। মানে ওদের কাছে আমি চাচি ছিলাম না, মানে একটা বন্ধুর মতো, ভাবির মতো। মেয়ের জামাইরা আসতে বলতো চাচি আপনাকে আমাদের কিন্তু চাচি মনে হয় না, আমি কিন্তু সবার ছোট। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে এত আদর করতো, মাঝে মাঝে বলতো এটা কি পাগলি ধরে নিয়ে আসছি। মানে ওনারাও কিন্তু গুছিয়ে নিয়েছেন মেয়েটাকে, তাই না? আমাকে কিন্তু ওনারা কোনো কিছুতে বাধা দেয় না, কেন আমি ওনাদেরকে এমন কোনো কিছু বলি না যে বলার সুযোগ থাকবে। তো এই যে এটা নিয়ে কথা বলছিলাম সাদিয়া আপার সাথে, আপনার কাছে জানতে চাই, গোছানো বলতে কি আমরা অ্যাডজাস্টমেন্টটাকে বুঝবো, নাকি এর বাইরেও আসলে গোছানো কিছু হতে পারে? নিজেকে গোছানো কি অ্যাডজাস্ট করে নেওয়া, নাকি নিজের রুলটাকে হচ্ছে অন্যদেরকে অ্যাডজাস্ট করানো? এখানে 2 পক্ষেরই একটা ভূমিকা থাকে। আমার তাকেও আমাকে মেনে নিতে হবে এবং আমারটাও সে মেনে নেবে, তারা মেনে নেবে। তখন ওই যে ও যেটা বলেছে যে উনি যেটা বললো যে শ্বশুর বাড়ির সবাই অনেক ভালোবেসেছে এবং শাশুড়ি বলেছে পাগলি নিয়ে এসছি, তার মানে ওই স্নেহ, মায়া, মমতা আর যেটা উনি পেয়েছেন ঢাকা শহরের কথা উনি ভুলে গেছেন। তো এখানে বিষয়টা হলো রেসিপ্রোকাল, তুমি কতটা দিচ্ছ কতটা পাচ্ছ, ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্স অফ লাইফ। খুব চমৎকার একটা কথা বলেছেন। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসতে বাধ্য, আর যদি না বাসি সেখানে অন্য প্রসঙ্গ চলে আসবে। আবার না, দুজনে স্যাক্রিফাইস করতে হয়। না, আমি বললাম তো ব্যালেন্স অফ লাইফ, যে ডু গুড কাম টু ইউ, এটাই হচ্ছে কথা। আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাই। তুমি বাচ্চাদের সাথে বলো, হাজবেন্ডের সাথে বলো, বন্ধু বান্ধব, ইভেন কি তোমার কর্মজীবনে, এই যে আমার কতগুলো এমপ্লয়ি আছে, অলমোস্ট 30, সেই 30 জনের সাথে আমাকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, মেনে নিতে হয় অনেক সময় অনেক কিছু, যে দেখা গেল যে আমার পছন্দ না, কিন্তু তারপরেও আমি জানি যে আমি যদি রিঅ্যাক্ট করি জিনিসটা অ্যাকচুয়ালি আমার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে না। তো এই যে জিনিস চিন্তা ভাবনা করা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তোমার মাথার ভেতরে নিয়ে চলতে হয়, অনেক কিছু গুছিয়ে নিয়ে আমাদের আসলে চলতে হয়। আমি একজন এমপ্লয়ার, তো আমার এমপ্লয়ের সাথে কিন্তু আমাকে ওর জায়গায় দাঁড়িয়ে ওকে চিন্তা করতে হবে, আমার জায়গায় দাঁড়িয়ে আমি কখনো চিন্তা করি না। সত্যি। তো এই যে আড্ডা দিচ্ছি আমরা, তো আড্ডা দিতে দিতে আমার হঠাৎ করে মনে হলো যে যখন জীবনে কোনো কিছু আমাদের অগুছালো হয়ে যায় বা আমরা বুঝতে পারি যে অগুছালো হয়ে যাচ্ছে, তখন আমাদের কি করতে হয়? ব্রেক নিতে হয়। তো আমাদের আড্ডা অগুছালো হয়নি, কিন্তু তারপর আমার একটা ব্রেক নিতে হবে। দর্শক, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার ফিরে আসছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় আড্ডা চলছে। কী নিয়ে আড্ডা চলছে? আড্ডা চলছে কিভাবে নিজেকে গুছিয়ে রাখা যায়, কিভাবে গুছিয়ে নিলে জীবনটা আরেকটু সহজ হয়। যারা এই আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে একটা ছোট্ট শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী। আমরা গুছিয়ে নেওয়া নিয়ে কথা বলছিলাম, অনেক আড্ডা দিলাম, অনেক কিছু জানলাম। শুরুতেই জানলাম যে গুছিয়ে নেওয়াটা আসলে কি। কিন্তু এই যে গুছিয়ে নিতে যে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আমরা অনেক সময় এলোমেলো হয়ে যাই।
এই এলোমেলো হওয়াটা কি শুধু আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, নাকি আমাদের সাথে যারা আছেন, যারা আমাদের পরিবারের সদস্য এবং আমাদের আশেপাশে যারা থাকেন তাদের জীবনে আসলে প্রভাব ফেলে? বিনা আপা, আপনি বলুন। হ্যাঁ, অবশ্যই এটা হয়, কারণ মেইন ব্যাপার যেটা হাজব্যান্ডকে দিয়ে ধরি, দেখা গেলো যে আমি আজকের ব্যাপারটাই ধরি, আজকে যে আমি এখানে আসবো, আমি আমাকে গুছিয়ে নিয়ে চলে আসছি, তো দেখা গেলো আমার হাজব্যান্ড আজকে স্যাটারডেও বাসায়, তো ফ্রাইডে স্যাটারডে যেহেতু সে বাসায়, তো ওকে গুছানো যে ব্যাপারটা, ও রাত্রে চিটাগং যাবে, তো ওর ফ্লাইট রাত্রেবেলা, তো দেখা আমাকে এই যে একটা ব্যালেন্স করতে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে ঠিকই চলে আসছি, বাট ওকে আমাকে একটু গুছাতে হলো বা বলতে হলো বা বুঝাতে হলো, বাট ও আমাকে হেল্প করেছে, না ঠিক আছে তোমার 6টার সময় যেতে হবে, তুমি চলে যাও, আই উইল ম্যানেজ, নো প্রবলেম। তো এই যে ব্যাপারটা ওর একটু হ্যাসেল হলো, ব্যাপারটা আমাকে একটু ম্যানেজ করতেই হয়েছে, এবং অবশ্যই সহযোগিতার মাধ্যমে। ও যদি আজকে আমাকে সহযোগিতা না করতো তাহলে আমি আজকে এখানে আসতে পারতাম। উনি বলতেই পারতেন যে আমার ফ্লাইট, তুমি কেন যাবে, তোমার আজকে যাওয়া দরকার নেই, এখন দরকার কি এটা বাদ দাও, এটা বলতেই পারতো, বাট এটা না করে ও আমাকে একটু হেল্প করেছে, আমাকে সহযোগিতা করেছে যে না ঠিক আছে তুমি যাও। ও তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে, এসে গাড়ি পাঠিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি তো তোমার ওখানে তোমার 5টায় যাওয়ার কথা, তুমি এখনো বের হতে পারছো না, তো তার মানে আমাকে হেল্প করলো। তো সাধারণত মানে গুছানোটা আসলে দুজনের পক্ষ থেকেই হতে হয়, যে আমি একার পক্ষে সম্ভব না সব কিছুতে, ফ্যামিলিকে অবশ্যই সাপোর্ট করতে হয়, সাপোর্ট দিতে হয়, এটাই আর কি। সালেহা, আপনার কি কখনো এরকম কিছু হয়েছিল যে আপনি চেষ্টা করেছেন গুছানোর কিন্তু সামহাও সেটা আসলে হয় নাই, এরকম কোনো ঘটনা কি ঘটেছে কখনো? হ্যাঁ, এরকম হয়। আমি যখন গ্রামে ছিলাম তখন তো 10 বছর আমি একটা ট্রেনিং সেন্টার খুলেছিলাম, প্রোডাকশন হাউস। এই যে আমি ব্লগ, বাটিক, সেলাই মেয়েদেরকে, এলাকার মেয়েদেরকে শিখিয়ে আমার প্রোডাকশনে কাজ করাতাম। 10 বছর ওইখানে ছিল। তখন 2004-এ আমার মেয়ে মানে ম্যাট্রিক পাস করলো, আমি ঢাকায় সেটেল হব। তো ঢাকা সেটেল হওয়ার সময় সবাইকে বিদায় দিয়ে যখন আমি সব নিয়ে চলে আসি, তখন আমি চিন্তা করলাম বিজনেসটা তো আমার বন্ধ রাখা যাবে না, এটা তো অনেক দিনের, আমার সব এতগুলো স্টক হয়ে আছে সব কিছু মিলায়, কিন্তু আসলে আমি পারিনি কেন, আমার 2টা বাচ্চা, বড় ছেলে রেসিডেন্সিয়ালে, মেয়েটা কমার্স কলেজে, তারপর আমার ছোট আরও 5 বছর আরেকটা বাচ্চা ছিল, তাকে আবার স্কুলে ভর্তি করবো, সব কিছু মিলে আমি দেখলাম না আমি বিজনেসটা রান করতে পারবো না। তখন আমি আমার বিজনেসটা একদম টোটাল বন্ধ করে রেখে 3টা বাচ্চাকে আমি সময় দিয়েছি, সাথে আমার শ্বশুর ছিল, শ্বশুরকে নিয়ে চলে আসছি। সবাইকে নিয়ে আমি অনেক মানে 2 বছর অনেক স্ট্রাগল করে মেয়েটাকে ইন্টার পাস করাই, ছেলেটাকে ম্যাট্রিক পাস করাই, ছোটোটাকে রেসিডেন্সিয়ালে ভর্তি করাই। তারপর আমি 2007-এ আবার নতুন করে গোছাই প্রোডাকশন হাউস নিয়ে আবার বসছি। মানে এইভাবে আসলে এর ভিতরে আমার শ্বশুর মারা গেল, মানে আসলে সব কিছু মিলে আমার 2টা বছর অনেক স্ট্রাগল গিয়েছে। কিন্তু তারপরও আমি আমার বাচ্চাদেরকে একটা কিনার করে, মেয়েকে সব কিছু করে হাজব্যান্ডের সাথে, আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে কখনো ছিল না, সরকারি চাকরি করতো, সে তো বিভিন্ন পোস্টিংয়ে থাকতো, কিন্তু আমি আগে যাইতে পারি না আমার শ্বশুরের জন্য, পরে যেতে পারি না বাচ্চাদের স্কুলের জন্য, আমি কখনো ওর সাথে থাকতে পারিনি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বাচ্চাদেরকে নিয়ে আমি সবসময় একাই সব কিছু করেছি, ওদেরকে স্কুলে আনা নেওয়া, শ্বশুরের টেক কেয়ার করা, একলা বাসায় হাট বাজার হইতে, মানে সব আমার করতে হয়েছে। নারীরা যে সব পারে, হ্যাঁ, একটা মা চাইলে সবই পারে, চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছি আমরা। আর্মির ছিল সিভিলে, মানে অ্যাকাউন্টস অফিসার, সীমা থেকে রিটায়ার করছিল। কিন্তু আমার মানে আসলে কাজটাকে আমি এত ভালোবাসতাম, আমার কখনো কোনো কষ্ট হয়নি। আমি নিজেকে এখন মনে হয় আমার জীবনে অনেক কষ্ট, কেন বাচ্চারা এখন আমার সাথে নাই, এখন আমি বোর ফিল করি, নিজেকে খুব একা মনে হয়। কিন্তু আমার বাচ্চারাই ছিল আমার বেস্ট বন্ধু, বাচ্চাদের সাথে আমার ঘোরা, আমার হাজবেন্ডকে আমি কখনো মিস করিনি। এটা খুব ভালো ছিল। আপুর কথা শুনতে আমার হুট করে আমার মায়ের কথা মনে হলো, যে আপু বললেন না যে বোর ফিল করেন। আমার মাকে আমি দেখতাম যে তার একটা বিজনেস ছিল, তো সে বাসার কাজ করে বিজনেসের কাস্টমারকে ম্যানেজ করে, আমার 1:30টার সময় হচ্ছে স্কুল ছুটি, আম্মা সেই বাসা থেকে মালিবাগ থেকে মগবাজার হেঁটে 1:30টার সময় স্কুলে গেটে, এবং 2টার ভিতরে আবার বাসায় যে আমাকে গোসল করানো, খাওয়ানো, আমি এখনো আমার মায়ের হাতেই খাই, ভাত খেতে আমার ভালো লাগে, মায়ের হাতে ভাত খেতে, খাইয়ে নিয়ে আবার তার কাস্টমার নিয়ে এসে বিজি, দেন সে ঘরের কাজ করছে, মাঝখানে সে সন্ধ্যার নাস্তাও সে আমাকে খাওয়াচ্ছে, সে বাবারটা দেখছে, সবকিছু সে টেক কেয়ার করছে। এই যে
এগুলা হচ্ছে প্রমাণ যে আমরা নারীরা চাইলে কিন্তু অনেক কিছুই পারি, শুধু একটু সাপোর্ট দরকার আমাদের, মানে আমাদের গুছিয়ে নিতে একটু হেল্প যদি কেউ করে আমরা আসলে অনেক দূর যেতে পারবো। আর রীতা আপার কাছে আজকে কিছু বিষয় আমার সলিউশন আসলে চাওয়ার, এই কারণেই কিন্তু আজকে আড্ডাটা আরো বেশি জাঁকজমক হবে আমাদের। আপু বললেন যে উনি 1-2 বছর ওনার গ্যাপ ছিল, তো অনেক ক্ষেত্রে আমাদের জীবনে এই গ্যাপগুলো আসে, হয়তো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, পারি না। তো যখন এই পারি না বা এই গ্যাপগুলোতে আমাদের আসলে কিভাবে নিজেকে রেডি করা উচিত বা মনোবলটা আবার ফিরিয়ে আনা যায়? একদমই হতাশ হওয়া উচিত না, কারণ ওই সময় চিন্তা করা উচিত যে তার প্রায়োরিটি দেওয়া, যে আমার এখন সংসারের জন্য কি প্রায়োরিটি। ওনার বাচ্চারা ছিলেন তখন, বাচ্চাদের স্কুল কলেজ এগুলোই তার প্রায়োরিটি ছিল, তো যার জন্য উনি কিন্তু ফুল ফোকাস ছিলেন প্রায়োরিটিতে। তারপর যখন দেখলেন যে না এখন একটু সময় পাওয়া গেল, সে কিন্তু আবার নিজের জায়গায় ফিরে এলো। একটা জিনিস, একজন নারী যখন একটা কাজ শুরু করে, সে একজন উদ্যোক্তা হয়ে ওঠে, সেটা কিন্তু সাঁতার শেখার মতো, ওই কখনোই ভুলে না বা ওর থেকে দূরেও থাকতে পারে না। তো আবার কিন্তু উনি নতুন করে যখনই সময় পেলেন ঢুকে গেলেন তার মধ্যেই। তো এই জন্য আমি একটা জিনিস বলবো যে ওই সময় হতাশ না হয়ে বরঞ্চ যখন উনি আবার নতুন করে শুরু করবেন, কি কি করবেন, কি কি করা যায়, এইগুলো নিয়ে যদি একটু রিসার্চ করা যায় সময় বার করে, যে আমি আগে এটা করেছি, এটা করতে গিয়ে আমি এই প্রবলেম ফেস করেছি, আমি নেক্সট টাইম যখন শুরু করব না আমি এভাবে করব না, আমি ওইভাবে করব, এই ডিজাইনটা নিব, ওই ডিজাইনটা নিব। তো তাহলে হয় কি, ওই সে প্র্যাকটিক্যালি হয়তো শুরু করলো না, কিন্তু উনি ওর মধ্যেই থেকে গেলেন, আগের থেকে মেন্টালি মানসিকভাবে সে কাজের মধ্যেই রয়ে গেল। তো এই জন্য আমি সবাইকেই বলি যে যাদের এরকম গ্যাপ পিরিয়ড আসে, এটা মেয়েদের আসে, আমাদের কিছু করার নাই, বাচ্চারা ছোট থাকলে মেয়েদেরকে এই স্যাক্রিফাইসটু করতেই হয়। তো আমারও একটা সময় তাই হয়েছিল যে আমার একটা ট্রিপ্লেক্স বাড়িতে আমি থাকতাম, 2তলা 3তলায় বাসা ছিল, উপরতলায় আমার নিচতলায় আমার ইনস্টিটিউট ছিল, 2তলা 3তলা মিলিয়ে আমি থাকতাম বাচ্চাদের নিয়ে। তো আমারও কিন্তু ওই যে শুরুটা ওরকম জায়গা থেকেই হয়েছে যে আমি সংসারও দেখেছি, আবার নিজের প্রতিষ্ঠানেও কাজ করেছি, নিজের প্রতিষ্ঠান দেখেছি। তো আসলে মেয়েদেরকে একটা ছাড়া আরেকটা বাদ দিয়ে কখনো সে সম্পূর্ণ না। তো এই জন্য সংসার, ছেলে মেয়ে, স্বামী, আত্মীয় স্বজন, আমি তো বলি একজন মেয়েকে ওই যে বলে না যে সব দিক থেকে তাকে একেবারে মানে পারফেকশন খুঁজি আমরা, গুড কমিউনিকেশনের দিকে তারা খুব ভালো, তারা রান্না করবে ভালো, কুলিনারি তারা ভালো বোঝে, ঘর গোছানো তাকে ভালো হতে হবে, আর্টিস্টিক মাইন্ডেড হতে হবে, মানে পরিপাটি হতে হবে, নিজেকে পরিচ্ছন্ন করে প্রেজেন্ট করতে হবে, মানে একটা মেয়েকে মনে হয় সব কিছুই তাকে করতে হবে। হ্যাঁ, কবির কল্পনার নারীও তাকে হতে হবে, সবকিছুই তাকে হতে হবে। খুব প্রেসার কিন্তু আমাদের উপরে। আমি একটা কথা বলি, আমি যে বিজনেস আসলাম, আমি কিন্তু এমনি এমনি আসি নাই। যখন 2007-এ আমি আসছি, তখন আমার ছোট ভাইয়ের বিয়ে। তখন বিয়ে উপলক্ষে আমাকে জারা থেকে আমার ভাই নিয়ে গেল, আমাকে বড় বোন আমি কিন্তু আমার সংসারে বড়। তা আমার ভাই একদম মানে আমার থেকে প্রায় 20-30 বছর অনেক ছোট, মানে আমার যখন বিয়ে তখন ওর 3 বছর বয়স, তখন মানে আমি বড়, আর আমার কাছ থেকেও ম্যাট্রিক পাস করছে। তা আমাকে ওই মায়ের মতোই অনেকটা ভালোবাসে। তখন আমাকে বলছে জারা থেকে আমাকে একটা শাড়ি দিবে আর আমাকে পার্লারে সাজতে হবে। আচ্ছা, আপা তুই পার্লারে সাজবি আর জারা থেকে শাড়ি দিব। আমাকে নিয়ে গেছে, আমি কিন্তু জানতাম না, আমার মায়ের বাসা কিন্তু নিকেতন ছিল তখন। আমি নিকেতন আসছি, হঠাৎ ফোন দিল আসতে, আমার ফোন ছিল না, পাশের বাড়িতে ফোন ছিল, তখন আমার ফোন ছিল না। তখন আসছি, আমাকে বলতেছে জারাতে নিয়ে যাব। আমি তখন আসলে এগুলিতে অভিজ্ঞতা ছিল না যে জারাতে কি হয় না কি হয়, আমি মার্কেট সম্পর্কে জানতাম না, কেন আমি গ্রাম থেকে একদম চলে আসছি। হ্যাঁ, আমি মার্কেট এগুলি কখনো যাইনি। পরে নিয়ে গেলাম, এখানে এত শাড়ি, তো আমার খুব ভালো লাগলো, কারণ আমি তো এই জগতেরই মানুষ। পরে আমার জন্য খুব সুন্দর একটা শাড়িও পছন্দ করলাম, আমি একটু হোয়াইট পছন্দ করি সবসময়, হোয়াইট ব্লু। হ্যাঁ, তো হোয়াইটের মধ্যে একটা এমব্রয়ডারি শাড়ি পছন্দ করলাম, মাসলিনের মধ্যে। শাড়িটার দাম 25,000 টাকা, বুঝছেন।
আমার তো হার্টবিট বেড়ে গেছে, এত দামি শাড়ি নিবো কেন, এগুলো তো আমি জানি, এগুলো তো আমি এগুলি করতে তো আমি অভ্যস্ত। পর আমি বললাম, ও আমাকে না জিজ্ঞেস করে যখন বললো আবার তোর পছন্দ হয়েছে, আমি হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর, ও আমাকে আর কিছু জিজ্ঞেস করে নাই। আমি মনে করছি এমনি দেখাইতে নিয়ে আসছে ওর বইয়ের জন্য বা অন্য কারোর জন্য। পরে বলে এটা আমি তোর জন্য নিলাম, এখন তো আমি হঠাৎ দেখতে আসছি, বুকিং করে 5,000 টাকা বুকিং দিয়ে ও চলে গেলো বাসায়। বলে আমি শাড়িটা আনলি না? বলতেছে না আপা আজকে তো টাকা নিয়ে যায়নি, 5,000 টাকা দিয়ে বুকে নিয়ে আসছি, এটার সাথে দুলাভাইয়ের জন্য মেয়ের জন্য কার কি লাগে ম্যাচিং করে হ্যাঁ বানিয়ে নিস। পরে আমি এত টাকা দিয়ে শাড়ি নিব না, তুই শাড়ি আমাকে জিজ্ঞেস করলি না কেন? তো বলতেছে না তুই আমার বিয়ে তো অন্যভাবে আসবি, গ্রামের মতো আসতে পারবি না। আমি কি গ্রামের মতো চলি না, মানে যেটা হয় আর কি কথা। তারপরও আমি নিতে দিই না, ওই টাকাটাও মার গেছে। আমি বলছি তুই আমাকে টাকাটা দিয়ে দে। টাকাটা যেটা সত্য আমার স্বপ্ন আমি নিজের হাতে করা শাড়ি পরবো। হ্যাঁ আমি 2টো শাড়ি করেছি ওই টাকা দিয়ে। ও আমাকে বলছে তোদের বাজেট ছিল 30-35 হাজার টাকা, আমি কিন্তু টাকা দিলে এত দিব না। আমি তোর বাজেট কত দিবি? 20 দিবি। আমি আলহামদুলিল্লাহ 20 দে। 20 দেওয়ার পর আমি 2টো শাড়ি মসলিন 2টো শাড়ি আমি করেছি। আমার মেয়ের জন্য অ্যান্ডি সিল্কের মধ্যে একটা ড্রেস করছি, জামার জন্য অ্যান্ডি সিল্কের একটা পাঞ্জাবি করছি আমার হাতের কাজ করা, ছেলের জন্য তখন 2টা ছেলে আর হাজব্যান্ড, সবার জন্য 20-এর ভিতর হয়ে গেল, পার্স জুতা এভরিথিং ওর ইয়েতে। কিন্তু পার্লারে সাজি না। আমি ভাই এটা পারবো না, কেন আমি পার্লারের সব জানি, আমি সাজবো। আসার পর এখন আমি যখন ঢুকলাম, আমি হোয়াইট কালারের একদম হোয়াইটের মধ্যে একটা শাড়ি পরছি। ঢোকার সাথে সাথে আমার ভাই যে বিয়ে করছে, ও মানে বসুন্ধরা বিয়ে হয়েছে সেনাকুঞ্জে। যখন ঢুকলাম মানে আমার ভাই আর দুজনে এসে আমাকে এমনভাবে জড়াই ধরলো, মানে ওদের কাছে অদ্ভুত লাগছে আমরা যখন ঢুকি। আচ্ছা ওখান থেকেই শুরু? ওইখান থেকে তখন ওই শাড়িটা অনেকে ধরে ধরে দিচ্ছে, মানে 2007-এ, মানে এটা কিসের শাড়ি? তো আমি বললাম এটা মসলিন। আপা আপনি মসলিন করতে পারেন? আমি হ্যাঁ পারবো না কেন, আমার স্বপ্নে মসলিন নিয়ে শুরু যাত্রা। কেন আমার বাবা যখন বিদেশ থেকে আসতো, আমার আব্বা কুয়েত ছিল, তখন কিন্তু উনি দেশি পণ্য পছন্দ করতো, কখনো আমাদের জন্য বিদেশি পণ্য আনেনি। টাকা দিত, তোরা সুফুরা থেকে তোরা শাড়ি টাড়ি কিনে নিজের হাতে কাজ করে। সেখান থেকে আপনার স্বপ্ন, ওইখানে আমার 8টা শাড়ি অর্ডার করছে ওই শাড়িটা দেখে। এভাবেই তো চাই, এভাবেই তো মানুষের জীবন আসলে এগিয়ে যায়। 8টা শাড়ি আমি করবো কিভাবে? তাহলে তো আমার কারখানা লাগবে। ইনস্ট্যান্ট যাইয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম নিচতলা খালি করে দাও, আমি কারখানা করবো। এই আড্ডাগুলো আমরা শুনবো। আড্ডার কথা বলতে বলতে আমাদের 3জন কিন্তু জয়েন করে ফেলেছে অলরেডি জুমে। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায়। আমরা আড্ডা দেব কিন্তু একটা বিরতির পরে। দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আড্ডা জমে উঠবে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু চলছে, আমরা গুছিয়ে আড্ডা দেওয়ার ট্রাই করছি, কারণ আজকে আমাদের আড্ডার টপিকটাই কিন্তু নিজেকে গুছিয়ে নেওয়া নিয়ে। যারা এখনও আড্ডা জয়েন করেনি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে জয়েন করে ফেলতে পারেন। আর আমরা আড্ডা দিচ্ছিলাম, আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করে ফেলেছেন। তো একটু আমরা আমাদের যে বিষয়ে আমরা কথা বলছিলাম, সালেহা আপুর কাছে শুনছিলাম তার লাইফের কিভাবে তার যাত্রা শুরু হলো সেসব নিয়ে। আবার একটু আমি আপা আপনার কাছে আছে, রীতা আপা, তো আপনার কি মনে হয় যে আমরা যারা এই নতুন জেনারেশন আছি, এই জেনারেশনের মধ্যে কি গুছানোর ব্যাপারটা কি একটু অনুপস্থিত? একদম সঙ্গে সঙ্গে বলছেন আপা, একটু বলেন। অনেক। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় জিনিস হুটহাট করে আর খুব ইমোশনাল থাকে, প্র্যাকটিক্যাল কম থাকে। গুছানোর ক্ষেত্রে একটা প্ল্যানিং দরকার জীবনের, যে আমি মনে করো যে আমি এখানে আসব, কিছু না, তা আমি আজকে এখানে আসবো, আমি তো অফিসে তো আর এইভাবে যাই না। আমি কিন্তু আগের দিন রাত্রে, গতকালই এই শাড়িটা বার করে দিয়েছি, আয়রন করা হয়েছে, সাথে ব্লাউজ মেলানো, সব কিছু রেডি করে দেন আমি অফিসে গেছি। এটাও তো আমার একটা প্ল্যানের মধ্যে পড়ে। তো আজকাল আমি যেটা দেখি এইসব নাই, হুটহাট যা পারছে পড়ছে। দেখা গেলে এরকমও আছে আমার রিলেটিভসদের মধ্যেই, তুমি আলমারি খুললে আলমারির কাপড় তোমার গায়ে এসে পড়বে, কাপড় খুললে আর কি, তুমি কাপড়টা খুলো, কিছু বল না বলি, ঠিক আছে। ওই রকম। আর আমার হলো কি, আমি সারা জীবন খুব প্যাক আনপ্যাক, এই দুটো জিনিস আমার জীবনের অনেক, মানে আমি প্রচুর ট্রাভেল করেছি দেশের বাইরে, আবার দেশেও আমাকে অনেক ট্রাভেল করতে হয়, আমার কাজের সুবাদেও আমাকে অনেক কাজ মানে জায়গায় যেতে হতো। যেন এই জন্য প্যাক আনপ্যাকটা আমার কাছে
খুব এটা গুরুত্বপূর্ণ। আমি কিভাবে কি কি নেব লিস্ট করে ফেলি। আবার এসে যেমন আমার মেয়ে যেটা করে, এসে দেখা গেলো এক সপ্তাহ সুটকেস পরে আছে রুমে, এরকম করতো। ওর দুবাইতে ওর ইয়ে ছিল, মানে রিপোর্টিং ছিল, তো প্রতি মাসে খুব ফ্রিকুয়েন্ট। আর আমার কি, আমি এসে আগে কি ধুতে যাবে কি ধুতে যাবে না, আমি কিন্তু নিজে শাওয়ার নেওয়ার আগে আমার সুটকেসটাকে আমি আগে খালি করে ফেলতাম, ব্যাগটাকে খালি করে ফেলতাম, ফেলে সব কিছু যেখানে চলে যেত, যেটা মানে যেটা আমার কাবাডে চলে গেল, বা যেটা আমি ওয়াশে দিয়ে দিলাম, সব কিছু গুছিয়ে। আর এটা আমি একটু এই দিক থেকে মানে এটা আমার পছন্দ, কিন্তু অনেক ক্ষেত্রেই আমি হয়তো সবার ক্ষেত্রে এটা পাই না। তো এই দিক থেকে আবার আমার হাজবেন্ডও মিল আছে, উনিও মিল থেকেই আসলে মিল থাকাই ভালো না, কিন্তু বাচ্চাদের মধ্যে নাই, একদম উল্টো। আচ্ছা ঠিক আছে, আমি আর এই টপিকেই না যাই, কারণ আমার উপরে চলে আসছে দেখি জুমে কি অবস্থা। আমি পারুল আপার কাছে যাই। আপা আনমিউট করাই আছেন। আপা, আপনাকে স্বাগত আমাদের আজকের আড্ডায়। অনেকদিন পর আপনি আড্ডায় আসেন। ধন্যবাদ আপু। জি, সবাইকে বাংলাদেশের সময়ে শুভ সন্ধ্যা, আপনাকেও সিডনির সময় শুভরাত্রি, সবাইকে সালাম। আর আমার ওইখানে ওই আপুকে বলছি, কি নাম ওনার, কেবলই কথা বললেন যে রীতা আপা। রীতা আপুর আম্মুর নাম কি ফাতেমা রহমান? জি জি জি, ফাতেমা। জি, ফাতেমা আন্টি আমার খুবই প্রিয়। সে আমাকে একদম ছোট সময় থেকে দেখেছে, পারুল বললেই সে বুঝবে আমি তার খুবই প্রিয় একজন মেয়ের মতো সে দেখে। কিন্তু তোমার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে। মায়ের নাম কি বলো, তোমার মায়ের নাম কি? উনি আমাদের বাংলাদেশ লেখিকা সংঘে আমি আছি, তো আমার উনিও মা আছেন, লেখিকা সংঘে আছেন। জি, হ্যাঁ, নন্দিনীতে আছেন। নন্দিনীতে ছোট সময় থেকে ওনার সাথে দেখা। তো যাই হোক, সেই হিসেবে তোমাকে আরো শুভেচ্ছা জানালাম। তোমাকে আমি অনেক কিছু ফলো করি, অনেক ভালো লাগে। তুমি তো অনেক গুছানো, সেটা আমি নিজেও জানি। আর তোমার সঙ্গে আমার একটা জিনিস কথায় খুবই মিলে গেছে, যেটা আমি দেশে থাকলেও আমার অনেক জার্নি থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজে, অফিসিয়াল কাজে। আবার এখন তো দেশে বিদেশে তো আসা যাওয়া করি। ওই যে লাগেজ গুছানোর ব্যাপারটা, এটা কিন্তু জীবনের একটা অঙ্গ, গুছিয়ে নেওয়া যে জিনিসটা আসলো। এইসব বলে না যে চ্যারিটি বিগিনস হোম। আমার ঘরে বাসায় ঢুকেই আমার বেডরুম, কিচেন বা ওয়াশরুম যদি কেউ যায়, দেখলেই বুঝবে যে না, সে কতটুকু গোছানো। এরকম জীবনের ওই লাগেজ আমি যখন যাব, যেখানে যাব, আমি এসে সঙ্গে সঙ্গে ওটা খালি করে ফেলবো। যেখানে যে জিনিস যে জায়গায় আছে সেই জায়গায় আমি গুছিয়ে রাখবো, এবং চোখের পলকে আমি যেন চোখ বন্ধ করে জিনিসগুলো পাই, এরকম। তো জীবনটাও কিন্তু ঠিক এইরকমই। আমাদের যখন শুরু হয়েছে ওই গুছানো দিয়েই শুরু হয়েছে। স্কুলে যাওয়া আসা মা গুছিয়ে দিয়েছে, কিভাবে মাকে ফলো করেছি, আমার সন্তান আমাকে ফলো করছে। জীবনভর এইভাবে গুছানো চলে, নিজের উপরে সব নির্ভর করে। আর এমনি দৈনন্দিন জীবনের ভিতরে যে জিনিসটা, মানুষের তো হাসি কান্না সুখ দুঃখ নিয়ে জীবন। এর মধ্যে থেকে আমি বলবো যে জিনিসগুলো আমার নেওয়ার, আমি সেই জিনিসটাই নেব। আমি কান্নাকে ফেলে দেবো ছুঁয়ে, হাসিটা আমার কিভাবে আসে, বই পড়তে পারি, ছবি দেখতে পারি, অনেকের সাথে মেলামেশা করতে পারি, গল্প গুজব, হাসি আড্ডা, এগুলো কিন্তু জীবনের একটা অঙ্গ, গুছিয়ে নেওয়ার আমি মনে করি। এবং আমি এইভাবেই চলি। আমি একটু আগে যে বাইরে ছিলাম, আসলাম, এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সিডনিতে প্রচুর ঠান্ডা, কিন্তু আমার একদম রুটিন ওয়ার্ক। বাংলাদেশে থাকলেও আমার রুটিন ওয়ার্ক, মিডিয়াতে বিভিন্ন কাজকর্ম থাকে, আবার এখানে আসলেও ঠিক আমি এই রুটিন ওয়ার্কেই চলি। যার জন্য আমার ফলোয়ারকে আমার সন্তান, আমার সন্তানের ফলোয়ার তার সন্তান, এইভাবেই কিন্তু আমরা জীবনটাকে গুছোচ্ছি। যার যার জীবন দেখলে ঠিক করি কিভাবে বোঝা যায় সন্তানরা সবসময় ফলোয়ার হয় না, তবে হয়, আবার কেউ কেউ হয়, আবার যখন নির্ভর করে না, যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখন হয়। আজকে সকালেই আমি কথাটা মার কাছে শুনছি। আমার মেয়ে মেলবর্নে আছে, তো আমার মেয়েকে আমরা 7 বছর আগে যখন প্রথম আমি আর ওর পাপা মিলে আমরা রাখতে গেলাম, একটা শেয়ার হাউস ওখানে রাখলাম, আমাকে বলতেছে তোমার মেয়ে তো এগুলো 15 দিনও বের করবে না। তখন আমার মেয়ে হয়ে গেল, বলে কি মেয়েকে নিয়ে বলে তোমার অ্যালার্জির প্রবলেম, তুমি সরো। 2 জন মিলে সমস্ত কিছু লাগেজ কাপবাটে ঢুকিয়ে
সুটকেসটা উপরে রেখে দিয়ে একদম ওর বাবাই ওকে সব গুছিয়ে দিয়ে তারপরে লিস্ট করালো যে কি কি লাগবে, মানে ইলেকট্রিক ক্যাটল, না 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 ইলেকট্রিক ক্যাটল থেকে শুরু করে সব কিছু, একটা মানে তোমার একটা সাইড লাইট, মানে যা যা দরকার, বিছানার চাদর, পিলো কভার, এগুলো সব ওই পাশে কেমার্ট ছিল, ওখান থেকে গিয়ে লিস্ট করে সবাই মিলে আমরা কিনে টিনে দিয়ে আসলাম। এখন উল্টা আমাকে গুছাই দিতে। তো আমরা তো অস্ট্রেলিয়াতে ছিলাম এতক্ষণ, একটু কানাডা থেকে ঘুরে আসি আমরা। রাশিদা আপার কাছে আসি। আপা আনমিউট করে নেবেন। কেমন আছেন আপনি? এবং গুড মর্নিং। আপা শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপা। রাশিদা আপা, ওয়ালাইকুম আসসালাম। রাশিদা আপা, আপনার কাছে জানতে চাই যে এই যে বিদেশে বা প্রবাসের জীবনটা যে অনেকটাই ফাস্ট, আমরা সবাই জানি যে অনেক ভাগ দৌড়ের একটা জীবন থাকে আমাদের, তো সেখানে নিজেকে গুছিয়ে নেওয়াটা কি খুব বেশি কঠিন নাকি সহজেই খাপ খাইয়ে নিতে পেরেছেন আপনি? আমাদের মতো আসলে আমি সবাইকে এখন শুভ সন্ধ্যা এবং শুভ সকাল জানাচ্ছি কানাডা থেকে। আসলে আমাদের মতো যারা সাংসারিক, যারা আমরা রান্না করে মানে খুন্তি নাড়া থেকে একদম স্ট্রেট কথা, কানাডা ইমিগ্রেন্টের বাচ্চাদের নিয়ে আসছি। আমার মেয়ে বাফাতে সবসময় নাচের চ্যানেল আইতে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, তো দ্রুততার সাথে আমাদের দৌড়াতে হচ্ছে। যেটা আপু যে বলবো, আমাদের লাগেজে প্যাকিং থেকে শুরু করে সবকিছু দৌড়াতে হয়েছে। তো প্রবাসে যখন এসেছি প্রথম দিকে আমাদের একটু ঝামেলা হয়েছে, নিজের জব করা, বাচ্চারা ছোট ছোট, ওদেরকে ম্যানেজ করা। হাজব্যান্ড আমার বাইরে থাকতো, এখানে থাকলো আমার হাজব্যান্ড কখনো এখানে অর জব করেনি, ওনার জব কন্টিনিউ করেছেন ওয়েলেকা আমেরিকান ওয়েল এক্সপ্রেশনে। সো বাচ্চাদের নিয়ে সকাল 8টা থেকে ভোর 5টায় উঠে ওদের টিফিন প্যাক করে স্কুলে ছেড়ে নিজের জবে যাওয়া, জব থেকে 2টার সময় এসে ড্রেস খোলার আগেই চুলোয় কিছু বসিয়ে দেওয়া, তারপরে আমার নিজের সবকিছু কুচগাছ করা। এরকম করতে করতে কখন যে এত বছর হয়ে গেছে বুঝতেও পারিনি। তবে আমার একটা কথা আছে, মেসেজ আছে নেক্সাস ক্লাবের জন্য, যেটা হলো আমি হাউস ওয়াইজ থেকে মানে গৃহিণী থেকে 20 বছর নীরবে থেকে আপনাদের মানে নেক্সাস লেডিস ক্লাব এবং নেক্সাস টেলিভিশনের মাধ্যমে যেভাবে আমি আপনাদের সামনে এসেছি, নিজেকে গুছাতে পেরেছি, এটা গুছিয়ে বলতে পারছি। আমি চাচ্ছি আমার মতো যারা শুধু রান্নাঘরে সীমাবদ্ধ ছিলেন তারা এখনো বেরিয়ে আসতে পারেন, নিজেকে গুছিয়ে নিতে পারেন, নিজে কিছু প্রকাশ করতে পারেন। সময় এখনো ফুরিয়ে যায়নি। এটাই নেক্সাস টেলিভিশন আমাদের লেডিস ক্লাবের কিন্তু এটাই আমাদের মানে প্রধান উদ্দেশ্য, যে যারা আমরা যেখানে যে পেশায় থাকি না কেন নারীরা কিছুটা সময় নিজেদের জন্য, নিজেদের সমস্যাগুলো বা কিভাবে আমাদের জীবন চলছে সেই বিষয় নিয়ে একটু আড্ডার ছলে সমাধান এবং সেই প্রসঙ্গে কথা বলে নেওয়া। তো বিদেশ ঘুরে এখন আমি একটু দেশের বাড়িতে আসি, সোনিয়া আপুর কাছে আমি আসি। আনমিউট করে নেবেন সোনিয়া আপু। হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। সোনিয়া আপু, আজকের আড্ডার টপিক তো আপনি জানেন, তো বলেন আপনার কি মনে হয় যে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আসলে আমাদের কি করা উচিত? আজকে আমার একটা প্রিয় আপু এখানে এসেছে, সালে আপু। আমি আজকে একটু তাড়াতাড়ি ঢুকেছি কারণ আমি ভাবলাম যে একটু আগে ঢুকি, তাহলে আবার নামাজ পড়তে সময় পাবো। দেখি আমাদের সালেহা আপু, সেই ব্যক্তি আমার খুবই প্রিয়। মাঝে মাঝে তার সাথে ফোনে কথা বলে আমি তো একটু অবাকই হলাম, যাক একটু তাড়াতাড়ি জয়েন হয়ে ভালোই হয়েছে। যাই হোক, আজকে টপিকসে কথা বলি। অ্যাকচুয়ালি মেয়েরা যদি উৎসাহ পায় অনেক কিছু করতে পারে। আমরা প্রথমত আমাদের নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য হীনমন্যতায় ভোগা যাবে না, অন্যের সাথে আমাদের তুলনা করা যাবে না। তারপর আমাদেরকে না বলতে শিখতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। আমার কাছে মনে হয় যে বন্ধুদের সাথে আড্ডা দিলে মনের যত গ্লানি, দুঃখ, কষ্ট সব বুঝে যায়। কারণ কয়েকদিন আগে আমাদের বন্ধুদের সাথে আমাদের আড্ডা ছিল, মনে হয়েছে যে সারাদিন অনেক কষ্ট করেছি, অনেক গ্লানি ছিল, সব দূর হয়ে গেছে। তাই মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, প্রকৃতির কাছাকাছি থাকতে হবে, তাহলে নিজেকে একটু গুছিয়ে নেওয়া যায়। আর আমি যেহেতু উদ্যোক্তা, আমাকে তো অনেক কিছু গুছিয়েই নেক্সাসের আড্ডায় আসতে হয়। যেহেতু আমার কাজটা হলো রান্নাঘরে, সেহেতু একজন রাঁধুনি হিসেবে, একজন শেফ হিসাবে আমাকে অনেক কিছু গোছাতে হয়। আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, ওদেরকে কিছু সামলেই আপনাকে আসতে হয়। হ্যাঁ
আচ্ছা সোনিয়া আপার কথা আমরা পরবর্তীতে আবার সোনিয়া আপার কাছে আসবো, আড্ডায় আসবো, কিন্তু এই যে গুছাতে একটু প্রত্যেকটা গুছানোতে একটু ব্রেক লাগে, সো আমাদের আরেকটা ব্রেক নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের গুছিয়ে নেওয়ার আড্ডায়, নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। কিভাবে নিজেকে গুছিয়ে রাখা যায় এবং গুছিয়ে রাখলে কি হয় আর গুছিয়ে না রাখলে কি হয় সেসব নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। যারা এখনও আমাদের আড্ডায় জয়েন করেননি, দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে জয়েন করে ফেলতে পারবেন। আমরা কিন্তু শুধু টেলিভিশনে না, আমরা আপনার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই আছি। তো যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দ্রুত জয়েন করে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আমরা আড্ডা দিচ্ছিলাম এবং এই যে কিছুক্ষণ আগে আপা বলছিলেন যে আমাদের জেনারেশনটা একটু গোছানোর ক্ষেত্রে পিছিয়ে, এই কথাটা চিন্তা করতে করতে আমার কাছে মনে হলো যে এখানে সোশ্যাল মিডিয়ার কি কোনো প্রভাব আছে? অবশ্যই, আমি ওদের দোষ দিই না। অ্যাকচুয়ালি আমাদের সময়টা ছিল একটু অন্যরকম, এত মাধ্যম ছিল না। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়া আছে, তারপরে ওদের অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, কর্মকাণ্ড আছে, যেগুলোর সাথে এখনকার ছেলেমেয়েরা জড়িত। কিন্তু আমরা যারা, আমাদের সময় কি দেখা যেত, পড়াশোনা করতাম, কেউ গান শিখতো, কেউ নাচে যেত, কেউ ছবি আঁকতো, ওই পর্যন্তই, মানে বাউন্ডারি ছিল যে এর বাইরে আসলে কেউ যেত না, বাইরে খুব একটা অ্যাক্টিভিটিস ছিল না আমাদের। তো এখন এত রকমের ওদেরকে দেখা যাচ্ছে যে একটা মেয়ে পড়াশোনা করছে, তার পাশে ল্যাঙ্গুয়েজ নিচ্ছে, কেউ চাইনিজ শিখছে, কেউ রাশিয়ান শিখছে, কেউ দেখা যাচ্ছে জাপানিজ শিখছে, ফ্রেঞ্চ শিখছে, তারপরে আবার সে টিউশনই করছে। এখনকার ইনকাম কিন্তু, আগে শুধু বাবা আয় করতো আমাদের সময়, আর আমরা বাবার টাকা দিয়েই সবাই পড়াশোনা করেছি। আমরা 6 ভাই বোন ছিলাম, মা সহ আরও দেশের আত্মীয় স্বজন। আর এখন বা আমার মেয়ে অনেক আগে থেকেই মানে কাজ করে, তো কাজেই মানে মাস্টার্সও কমপ্লিট করে নাই, মানে সে জাস্ট বিবিএটার পরীক্ষারও রেজাল্ট হয় নাই, তার মধ্যেই সে জবে ঢুকে গেছে। তো এই যে এখনকার ছেলেও একই, তো এখন হয়ে গেছে ফ্যামিলি ইনকাম, তারা কাজ করছে, পাশাপাশি তারা নিজেকে ডেভেলপ করার জন্য অনেক কিছু করছে। এখন সুযোগ আছে, প্রচুর কোর্স আছে, এগুলো আমার দেখা গেছে যে ও যখন ইউনিভার্সিটি পড়ে তখন আমি হয়তো লিডারশিপের উপর ঢাকা ইউনিভার্সিটিতে কোর্স এসছে, খবর দিয়েছে, মা তুমি করবে নাকি ভর্তি হও, আমাকে সব ফর্ম টর্ম ফিল আপ করেছে, আমি ভর্তি হয়ে গেছি। অনেক কিছু করতে যে আমরা একটা হযবরল অবস্থায় পড়ে যাই এখন। তো দেখি আমাদের জুমে এই বিষয়টার সাথে কতটা বেশি তারা মানে একমত। নেলি আপার কাছে যাচ্ছি, আপা আনমিউট করে নেবেন। আপনার কাছেও আমি আসলে সেম প্রশ্নটাই রাখছি যে সোশ্যাল মিডিয়া কি আমাদের জীবনে একটা প্রভাব ফেলছে নিজেকে অগুছালো রাখার ক্ষেত্রে, বা গুছিয়ে না রাখার প্রবণতাটা কি বেশি বেড়ে গেছে আমাদের? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আসলে সোশ্যাল মিডিয়াটা আসলে অনেকটা আমাদেরকে অগোছালো করেছে। আসলে আমরা মাঝে এত ব্যস্ত থাকি সোশ্যাল মিডিয়া নিয়ে যে হয়তো দেখা যায় যে নিজের কিছু কাজকর্ম হয়তো করতে আগোছালো হয়ে আছে, মনে থাকছে না, হয়তো পরে দেখা গেল যে সেটা প্রত্যেকটা সম্মত করতেও পারছি না আমরা, বা বাচ্চারা একটু ব্যস্ত থাকছে। আসলে সোশ্যাল মিডিয়া কিছুটা হয়তো আগোছালো করেছে, আবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, আবার গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু শিখেছি আবার অনেক কিছু, ওটা আবার কিছু কাজ দিয়েছে আমাদের। তো দুটোই ভালো মন্দ দুদিকটাই বোধহয় আছে সোশ্যাল মিডিয়া, আসলে আমাদের ব্যালেন্স করতে জানতে হবে। এবার আমি এবার একটু রেবেকা আপার কাছে যাই, আপা আনমিউট করে নেবেন। অনেকক্ষণ তো আমরা আসলে গুছিয়ে নেওয়ার সুবিধা কি অসুবিধা কি সবকিছু নিয়ে জানলাম। আপনার কি মনে হয় এই যে গুছিয়ে নেওয়া বা রুটিন লাইফ যদি আমরা বলি, এখান থেকে আমাদের একটু ব্রেক নেওয়া উচিত, মাঝে মাঝে একটু অগুছালো থাকা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাই। সবসময় জীবন যদি একভাবে চলে সেটা তো একঘেয়েমি হয়ে যায়, সেজন্যই গুছানো জীবন, নিজেদেরকে তো গুছিয়ে চলতেই হয়। আর গুছানো জীবন অগুছালো করার জন্য হয়তো একটু বাইরে ঘোরা, একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, একটু অনিয়ম, মানে কি সারাদিন আজকে শুক্রবার, ও এক শুক্রবার একটা বাসার প্ল্যান থাকে, আরেক শুক্রবার নিজেদের জন্য একটা প্ল্যান করা, এগুলো হচ্ছে অগুছালো। একটু ফেললে লাইফটা একটু সহজ হয়।
আর গুছানো হচ্ছে মেয়েদের জীবনে, গুছানো না থাকলে সংসার করা খুব কঠিন। বিশেষ করে যারা চাকরি করে, যারা সংসার করে তাদের ক্ষেত্রে, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে তো আরো বেশি। গুছিয়ে সকালে একটা প্ল্যান করে বের হওয়া, তারপর প্রত্যেক দিনের একটা রুটিন থাকে, একটার মধ্যে এটা করতে হবে, ওইটা করতে হবে। আর যখন একটু জীবন যখন খুব মানে অতৃষ্ট, যেটাকে বলে এক ভাষায়, বাংলা ভাষায়, তখন একটু অগোছালো উচিত। আর তখন তার নিজের মনের মতো করে যখন যেটা করতে ইচ্ছা হয় সেটাই করা উচিত। একটু বিরক্ত তখন লাগে আসলে, তখন একটু চেঞ্জ দরকার আসলে হয় আমাদের প্রত্যেকের জীবনে। হাসিনা আপার কাছে যাই, আপা আনমিউট করে নেবেন। আপা, ছেলে মেয়ে যখন অগুছালো থাকে তখন কেমন লাগে একটু বলেন তো? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যায়। ওই যে রিতা আপা বললো না যে সব বাচ্চারাই হচ্ছে বাবা মার মতো বা ওইটা ফলো করে না, ওই ফলোয়ার হয় না। এর মধ্যে হচ্ছে একটু ব্যতিক্রম থাকে। আমার তো আল্লাহর রহমতে 3 জন বাচ্চা, তো তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুছানো হচ্ছে মেজো মেয়েটা। মানে যে যখনই যেটা করতেছে ওইটা একদম ঠিক জায়গায়। আর আমার বড় মেয়েটা তো হচ্ছে ওই যে আরেকটা কথা বলছেন রিতা আপা, যখন যার ঘাড়ে পড়ে সব গুছানো হয়ে যায়, ঠিক হয়ে যায় একদম, ঠিক হয়ে যায় 100%। আমার বড় মেয়েটা এখনো, ওই দিনও আমার বাসায় বেড়াইতে আসছে, যে আইসা আমরা সবাই একসাথে বাইরে গেছি, হচ্ছে ওই জামাটা পরে শুয়ে মোবাইলের ছবিগুলো দেখতেছে। মা ড্রেসটা না, ইস্ত্রিটা ভাঁজটা নষ্ট হয়ে যাচ্ছে, ইস যাও তো। আমি বলতেছি তুমি ওরকমই রয়ে গেলা, আমি তোমার এইখানে এরকম, আমার বাসায় ঠিকই আমি ঠিক থাকি। অগুছালো হতে আসে মায়ের কাছে আসলে। অনেক ধন্যবাদ আপা। বিনা আপা, এবার আপনার কাছে একটু আসি। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার প্রভাব বা এই সব বিষয় নিয়ে, তো আরেকটা বিষয় আমার মাথায় আসলো যে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা দেখি যে কারো লাইফ একরকম যাচ্ছে, যেটা আসলে আমার হয়তো বা অনেক আরাধ্যর একটা বিষয় ছিল যে আমার লাইফটা হয়তো এরকম হলেও হতে পারতো, তখন কি কোনো কারণে নিজেকে অগুছালো লাগে? হয়তো আমার জীবনটা গুছালো, কিন্তু অন্যেরটা দেখে কি আমাদের উপরে প্রভাবটা পড়ে? এটা আসলে অনেকের ক্ষেত্রেই পড়ে, বাট আমি এটা ফেলতে চাই না। কারণ আমি যখন ভাবি আমার সংসার, আমি আমারটাকেই প্রায়োরিটি দিব। আমি অন্যেরটা নিয়ে কখনো মাথা ঘামানোর আসলে প্রায়োরিটি দেই না। কারণ ওর লাইফস্টাইলটা একই রকম আমার মতো না, তারটা অবশ্যই ডিফারেন্ট হবে, তো আমার লাইফের সাথে তো ওর যাবে না। সো তখন এটাকে আমি অ্যাভয়েড করি, এটা আমি ওভারলুক করে যাই। আর হাসিনা আপার কথা ধরে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অগোছালোর ব্যাপারটা। আমার 2টা মেয়ে, বড় মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, ওকে আমি বিয়ে দিয়েছি। আমার একটা নাতিও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখলে একদম বুঝাই যায় না, মাশাআল্লাহ। তো আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে 2 জনের মধ্যে মানে ডিফারেন্স হচ্ছে এরকম, বড় মেয়ে হচ্ছে একেবারেই মেসি, আর ছোট মেয়ে হচ্ছে ওভার মানে গুছানো। আচ্ছা। তো ও কানাডা থাকে, 2 বছর পরে আসছে, ছুটিতে আসছে। তো এসেই ওর প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো। সে হচ্ছে আম্মু তুমি কি করে ফেলছো বাসাটা, মানে আমি এত বাইরে টাইরে যাই আসি গুছাই, যতটুকু গুছাই ওরটা হচ্ছে না, মা এটা তো হচ্ছে না। আচ্ছা তুমি যখনই বাইরে বাসা থেকে যখনই আমি জিমে গেলাম বা বাইরে গেলাম, বাইরে থেকে এসে দেখি যে রুমটা একটু চেঞ্জ হয়ে গেল, আচ্ছা আবার, তার মানে ও সারাক্ষণই হচ্ছে ওর মাথায় একটা গোছাচ্ছে। ও মানে মেসি দেখতেই পারে না, সারাক্ষণ তার হাতে একটা কিছু থাকছে, এটা মুছছে ওটা মুছছে করে যাচ্ছে। আর বড়টা হচ্ছে এখনো বলে আম্মু একটু আসবা, কেন আম্মু আমার আলমারিটা একটু গোছাতে হবে। আম্মু প্লিজ তুমি কবে আসবে, একটু আসো না, আমার আলমারিটা অনেক এলোমেলো হয়ে গেছে, আমার একটু গোছাতে হবে। তো এই হচ্ছে দুজন টোটালি বিপরীত, একদম বিপরীত মেরুর দুজন। ও বাইরেও যখন থাকছে, সে দেশের বাইরেও যখন থাকতেছে ছোটটা, মানে একদম পিঞ্চ, মানে কোথাও কোনো মানে ম্যাচ তো দূরের কথা, মানে কোথাও তার কিছু থাকতে পারবে না। লাইক এটা চায়ের কাপটা এখানে আছে, এটা এখানেই থাকতে হবে, এটা এখান থেকে এখানে যেতে পারবে না, সে হচ্ছে এই টাইপের। আর বড়টা হচ্ছে আচ্ছা থাকলে থাকলো, সমস্যা কি? আপনার ছোট মেয়ের কথা শুনে আমি জানি না এখানে কয়জন দেখেছেন, আমার ফ্রেন্ডস এর মনিকা গেলারের কথা মনে হলো একটা ক্যারেক্টার। সে হচ্ছে যদি তার মগ এখানে থাকে ওখানেই থাকবে, একদম সেম হ্যাঁ, ওটা ওইখানেই থাকতে হবে, ওইটা কেন এখান থেকে এখানে সরবে, ওটা আবার সে জায়গা মতো রেখে দিবে, মানে হচ্ছে এই টাইপের গোছানো। তো 2 জনের মধ্যে এভাবে খুব লেগে যায়, বড় বোন ছোট বোনের মধ্যে, আপনি তুমি কেন এরকম করে আছো? যাদের এ ধরনের সমস্যা থাকে, মানে সমস্যাই বলবো, কারণ অতিরিক্ত হয়ে গেলে ওটা আসলে ওসিডির পর্যায়ে পৌঁছে যায়। টেনশনে আবার একদম
মাঝামাঝি একটু ভালো। তো এই আমি হচ্ছে ওদের মাঝামাঝি পড়ে গেছি, মানে না মেসি না বেশি ক্লিন, আমি হচ্ছে মাঝামাঝি, তো যার জন্য দুইজন আমাকে ব্যালেন্স করে। আর আমরা এখন কোন মাঝামাঝিতে আছি আমি বলি, আমরা এখন আড্ডা এবং ব্রেকের মাঝামাঝিতে আছি। আমি একটা ব্রেক নিয়ে ফেলি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও বিরতির পরে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা চলছে এবং অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে আমাদের আড্ডার, তাই যারা এখনও জয়েন করেননি দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে জয়েন করে ফেলবেন। আর জয়েন করার জন্য আপনাকে ছোট্ট একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে আপনাকে হতে হবে নারী, কারণ এটা হচ্ছে লেডিস ক্লাব, শুধুমাত্র নারীদের জন্য। আমরা আড্ডা দিচ্ছি, আড্ডা দেব, আমরা গুছিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই। এখন আপু, আপনার কাছে আমি জানতে চাই, সালেহা আপা, তো এই যে যখন আপনি গুছাচ্ছেন সব কিছু, বিজনেসে যখন কোনো কিছু মন মতো হয় না, কারণ বিজনেসটাও তো একটা প্ল্যান করে বছরের শুরুতে আপনার প্ল্যান করে গুছাতে হয়, তখন কেমন লাগে বা ওই সময়টা আপনি কিভাবে আসলে ম্যানেজ করেন নিজেকে? আচ্ছা, আমি আগে বলি আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার 3টা বাচ্চাকে আমার টার্গেট ছিল ওদেরকে মানুষ করব। 3টা বাচ্চা, আমার মেয়ে MBA করা, ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করে আমেরিকা আছে, ছোট ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে। তো আমার মেয়ের ঘরে 2টা নাতি আছে, ছেলের ঘরে 2টা নাতি আছে। তা আলহামদুলিল্লাহ, আমার জীবনের স্বপ্ন ছিল আগে আমার ফ্যামিলি, সব কিছুর আগে আমার ফ্যামিলি প্রায়োরিটি। আমি ওদের পুরা ফ্যামিলি গোছার পরে আমি আমার বিজনেসে মন দিয়েছি। আমি আমার বাচ্চাদেরকে বলেছি, আমার বাচ্চাদের যে স্বপ্ন আমি সেটা পূরণ করেছি, কিন্তু আমার স্বপ্ন কথা কিন্তু আমার আরেকটা বাচ্চা, ও আমি যতদিন বেঁচে আছি ওটা আমার সাথে থাকবে। আমি আমার স্বপ্ন কথাকে নিয়ে আমি বাকি দিন এগোবো, সে আগানো নিয়ে এখন আমি ওটাকে নিয়ে যেভাবে গোছাই, আমার যে কারখানা, যে প্রোডাকশন চলে, আমি সকাল হইতে মানে আমার চিন্তা থাকে, রাতে আমি সব গুছিয়ে দিই, কারিগরকে কী করবে, কারণ আমার মসলিন শাড়ির কাজ হয়, কুর্তির কাজ হয়, পাঞ্জাবির কাজ হয়, বিভিন্ন ধরনের, হ্যাঁ বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন, আমার একার হয় না, আমার পেজের কাজ খুব কমই হয়, আমার হয় বিভিন্ন শোরুমের কাজগুলো, ছোট ছোট উদ্যোক্তাদের, ছোট ছোট শোরুমের। তো প্রত্যেকটা মানুষের প্রায়োরিটি আমার আলাদা দিতে হয় এবং তাদের সিকিউরিটি আলাদা দিতে হয়। সেক্ষেত্রেও প্রত্যেকটা জিনিস আমাকে রাতেই গুছিয়ে দিতে হয়, কেন সকালে আমি একটু লেটে উঠি, কেন অনেক রাত জাগতে হয় আমার, লেটে আমি সংসার সামনে রান্না শেষ করে, রান্না অবশ্য আমি করি না, তারপরও সব শেষ করে আমি দিয়ে যেতে যেতে আমার 12টা বাজে। কারখানা যখন ঢুকি, কারখানা কন্ট্রোল করে তারপর আমার শোরুমে যেতে হয় বিকাল পর্যন্ত। তার মধ্যে তো আমার মার্কেটিং আছে, এভরিথিং সব আমি দেখি, মানে রাতে আমি সব হিসাব করে রাখি যে আমি কি করে গোছাবো, পরের দিন আপনি আসলে পরের দিন আমার সমস্ত কিছু গোছ থাকে আমি করব। আমার মেয়ে আসবে, মেয়ে আবার হুটহাট করে ইউনিভার্সিটি থেকে চলে আসে, ও খাবে, নাতি চলে আসে, ওই দিন ওকে টাইম দিই, মানে সবকিছু মিলাই আমি মানে চেষ্টা করি। চেষ্টা করেন একটা রুটিনে মানে গুছিয়ে কাজটা করার, যাতে ঝামেলা হলেও যাতে কম সময়ের ভিতরে সলভ করা যায়। ঝামেলা পেস করি না। আর আমি একটু মানে ঘুরতে পছন্দ করি, আড্ডা দিতে পছন্দ করি। তা আমাকে অনেকে বলে, এত কাজ করার ভিতরে এই ছবি যখন পোস্ট করি ইনবক্সে অনেক ঝড় চলে আসে, এত কাজের ভিতরে আড্ডাটা দাও কিভাবে? আমি বলি, চেষ্টা করলে একটা মানুষ সব পারে। আমার এই বৃষ্টির দিনের কথা বলি, আমার এই বৃষ্টির দিন অনেক দিন হইতে ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার টাইম হচ্ছে না, আমি কিভাবে ভিজাবো, সঙ্গী পাচ্ছি না। একটা বৃষ্টিতে ভিজতে আমার সঙ্গী লাগবে, আমার সঙ্গী নেই। পরে আমি কি করলাম, বৃষ্টির দিন আমি না দাঁড়াই আছি, আমি নিউ মার্কেট যাবো, আজকে বৃষ্টিতে যাবো, আমি ভিজে ভিজে যাবো। হঠাৎ করে আমার ছোট ছেলে এসে বলতেছে, মা আমার নেয়ারি খেতে ইচ্ছা করতেছে। না, আমি আগে বললাম, ছেলেকে ওটা বলি নাই, কেন ছেলে বলবে মা আবার বৃষ্টিতে ভিজতে যায় কেন, বাচ্চারা বড় হয়ে গেছে না। তখন আমি বলছি, বাবাকে বল এনে দিতে, আমি রান্না করি। মা রান্না করা তো খাবো না। আমি তাহলে অনলাইনে অর্ডার কর, কারণ অনলাইনে খাবো না, আমি বৃষ্টিতে ভিজে নেহারি খেতে যাবো। আমি আল্লাহ, আমার মনের কথা এভাবেই মিলে গেছে। পরে আমি চল দুজনে একদম মানে মেট্রো ট্রেনে উঠবো, নিউ মার্কেট যে নারামিক্স নামবো, কিন্তু যাই দেখি চলবে না আজকে। পরে রিক্সা নিলাম, মা ছেলে দুজনে রিক্সা নিয়ে নিউ মার্কেট নেমে দেখি কোথাও নেহারি পাচ্ছি না। পরে হেঁটে হেঁটে ঢাকাশ্বরী মন্দির হইতে পুরো এলাকা চষে একটা দোকান বের করছি, মা ছেলে খেয়ে আবার বৃষ্টিতে নিউ মার্কেটে এসে রিক্সায় করে রাত 12টায় বাসায় আসছি। এটাই কিন্তু এই যে অগুছালো মানে গোছালো জীবনের মাঝখানে একটু ব্রেক নেওয়া। আর এখন একটু আমি জুমে যাই, জুমে শাহিদা আপা আছেন, আপা আনমিউট করে নিয়েছেন অলরেডি। আপা কেমন আছেন? এবং আপনার কাছে আমি জানতে চাই যে এই গোছানো জীবনটাকে কখনো কখনো বোরিং লাগে কিনা? আসলে অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। গোছালো জীবনটাকে একঘেয়েমি লাগে মাঝে মাঝে, সবকিছুই কিন্তু একদম সব
গুছালো বলেন বা অগুছালো বলেন, সবকিছু সবসময় পারফেক্ট হবেন কোনো কথা না, এবং সবকিছু একঘেয়েমি হয়ে গেলে তখন সেটার প্রতি আর আপনার কোনো আন্তরিকতা থাকে না। তো জীবনটা যখন গুছালো থাকে, সবকিছু মিলাই, ধরেন আমি যেমন সকালে যখন ঘুম থেকে উঠি তখন তো আচ্ছা নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ঠিক আছে, তখন ওঠার সাথে সাথে আমি আমার সাইডটা সুন্দর করে বালিশগুলা পিলোগুলা সুন্দর করে সাজা আস্তে আস্তে টেনে টুনে উঠে চলে যায়। তো আমি চাই যেন আমার সাথে যেন এমনটাই করে, কিন্তু সেটা আর পাওয়া যায় না, তো সেটা আমাকেই করতে হয়। বাসার সবাই যদি একটু সাহায্য করে জীবনটা কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। একটা বাসা কিন্তু সুন্দর একার দ্বারা সম্ভব না, সবাই পার্টিসিপেট করলে, সবাই যদি অংশগ্রহণ করে, সবাই যদি সাহায্য করে, একটা জীবন একটা সংসার সব মিলাই গুছানো সম্ভব। খুব মানে একা যখন আমি গুছানোর চেষ্টা করব তখন কিন্তু আসলে একঘেয়েমি চলে আসবে, কিন্তু সবাই মিলে করলে সেটা আর হয় না। এখন আমি রীতা আপার কাছে যাই। রীতা আপা আনমিউট করে নেবেন। রীতা আপা, আপনার কাছে আমি ছোট্ট করে একটু জানতে চাই, জীবনের কোন পর্যায়ে এসে আপনার মনে হয়েছে যে না, জীবনটাকে আসলে গুছিয়ে নেওয়া উচিত, শুধু কাজের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই? অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আসলে অগুছানো তো কোনো কিছুই ভালো না, আর জীবন তো একেবারেই না, কোনো কিছুই সফলতা আসে না বা সবকিছুর মধ্যে হতাশা আসে। তো গুছিয়ে নেওয়ার বলতে, যখন প্রথম জীবন শুরু করি সংসার, তখন একটু গুছানো ছিল, চাকরি বাকরি করতাম। তারপর একটা সময় যখন সংসার বাচ্চা চলে আসলো তখন এবার অগুছানো হয়ে গেলাম, শুধু সংসারই করতাম। পর যখন ওরা বড় হলো তখন বললো না, নিজের জন্য একটু গুছানো হওয়া উচিত, নিজেকে না রাখলে হচ্ছে না। তখন থেকে আবার শুরু করলাম এই যে উদ্যোক্তা হওয়া, চেষ্টা করছি ভালো কিছু করার, যেন কিছু করতে করে নিজের একটা পরিচয় সুন্দর হয়। আমাদের বাচ্চারা মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর আমি সবাইকেই বলবো, সব আপুদের বা যারা আছে দেখছেন আমাকে, যে সবাই যেন নিজেকে একটু করে গুছিয়ে নেয়, নিজের জীবনটাকে, মানে ব্যক্তিগত জীবনটাকে, পুরো সবাইকে নিয়ে না, নিজে ভালো থাকে, নিজে বিনোদন ভালো লাগা, তাহলে আমার মনে হয় একটু অসুস্থতা কম থাকে, মনটা ভালো থাকে, আমি মনে করি। হ্যাঁ, সবাইকে গুছানোর ফাঁকে ফাঁকে নিজেকেও একটু গুছিয়ে নেওয়া কিন্তু প্রয়োজন। এখন আমি তাবাসসুম আপুর কাছে যাই। এখন তাবাসসুম আপুর কাছে আমি জানতে চাই, আপু আপনি কি গুছালো নাকি অগুছালো? শুভ সন্ধ্যা সবাইকে। অনেকদিন পরে আপু তোমার সাথে আমার কথা হচ্ছে, আসলে প্রোগ্রামে আমার আসার কথা ছিল, দেখা হলো না। তো যাই হোক, আমি খুব গুছানো একটা মেয়ে, আমি অনেক মাল্টি খুব পছন্দ করি, এবং আমার বাসার সবাই আমাকে বলে যে আমি অনেক গুছানো, আমি আমার অফিসের সবাই আমাকে বলে যে আমি অনেক গুছানো, এবং আমি নিজেও মনে করি যে আমি অনেক গুছানো, সার্টিফাইড গুছানো একদম। তো সবাই আমাকে প্রশ্ন করে যে তুমি এত গুছানো কিভাবে। তো ওই যে আপু যে বললো যে সাপোর্টটা, আরেকজনের সাপোর্ট যদি পাওয়া যায়, যেমন আমি বাসায় এসে যখন বাসায় আসি, আমি আমার আম্মার বাসায়, আমার বাসা কাছাকাছি, আমার আম্মু হয়তো বা আমাকে মনে হয় যে আমি টায়ার্ড হয়ে আসছি, আমার আম্মু এক কাপ চা আমাকে নিয়ে এসে খেতে দিবে। তো এই সাপোর্টটা আসলে দরকার। যখন আমরা হাজবেন্ড ওয়াইফ অফিস থেকে বাসায় যাই, দুইজন মিলে একসাথে কাজ করে বাসা গুছাই, তো এটা অনেক ইজি হয়ে যায়, নিজেকে গুছিয়ে রাখা, সন্তানকে গুছিয়ে রাখা। অফিসের সব টিম মেম্বাররা যদি সাপোর্টিভ হয় তাহলে সব ক্ষেত্রেই কিন্তু গুছিয়ে মানে নিজেকে রাখা যায়, রাখা সম্ভব হয় গুছিয়ে। অনেক ধন্যবাদ আপু। এবার একটু মিতা আপার কাছে আসি। মিতা আপা আনমিউট করে নেবেন। শুনতে পাচ্ছেন আপা আমাকে? হ্যাঁ, মিতা আপা, আমরা অনেকক্ষণ ধরে গুছালো অগুছালোর বিষয় নিয়ে আসলে তর্ক বিতর্ক আড্ডা সবই চলেছে আমাদের। আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার জীবনটাকে কিভাবে গুছিয়েছেন? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আসলে ছোটবেলা থেকে আমি নিজেও খুব গুছানো, আমি আমার জীবনটাকে মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আল্লাহর রহমতে। আর সবকিছু সিস্টেমেটিক গুছানো ভাবে কাজ করতে আমি পছন্দ করি। আমার সংসারটাও আমি গুছাই, আমার ফ্যামিলিতে আমি বেশি গুছাই। তো আমার ছেলে এখন খুব গুছানো হয়েছে, আমার হাজবেন্ড সাপোর্ট করে, বাট সে নিজে কোনো কিছু গুছাইতে পারে না। হ্যাঁ, তো আমি মানে আমার কিচেন বলেন, আমি অনেক কাজ করি, আমি একজন রন্ধনশিল্পী, আমি গুছানো, তারপরে আমার পরিবেশনা বলেন, সবকিছুতেই আমি গুছিয়ে চলতে চেষ্টা করি। এবং অন্য কাউকে গুছানো দেখলে আমার খুব ভালো লাগে, আমি খুব এপ্রিশিয়েট করি। এই নিজেকে আর অন্য কাউকে গোছানো দেখা, মানে দেখতে এবং নিজে থাকতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এই আড্ডা গুছানো অগুছানোর মাঝখানে আমাকে আরেকটা ব্রেক নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, গুছিয়ে আবার বিরতির পরে ফেরত আসছি, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। এখন কিন্তু আমাদের বিরতিটা শেষ পর্যায়ে চলে আসছে, মানে আমাদের অনুষ্ঠানও শেষ, আমাদের আড্ডাও কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে। যারা এখনো যুক্ত হননি দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর আড্ডা দিচ্ছিলাম আমরা কি নিয়ে? আমরা আজকে আড্ডা দিচ্ছিলাম গুছিয়ে থাকা নিয়ে। শুধু কাজ কর্মে না, আমরা আমাদের জীবন কিভাবে গুছিয়ে রাখতে পারি সে বিষয়ে কিন্তু আজকে আমাদের আড্ডাটা চলছে। চলুন আমরা আমাদের আড্ডায় ফিরে যাই। আপা, আপনার কাছে আসি। আমরা অনেকক্ষণ ধরে আমাদের ঘর বাড়ি অনেক কিছুই গুছিয়ে রাখার কথা বলছিলাম, কিন্তু জীবনকে গোছানোর ক্ষেত্রে আমাদের আসলে কোন সময় থেকে কাজ করা উচিত, বা জীবনের লক্ষ্যে পৌঁছাতে আমাদের আসলে কতটা গুছিয়ে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? আসলে আমাদের যেমন কাজের কখনো বয়সের মানে পরিধি শেষ নেই, আমরা যে কোনো বয়সে যে কোনোভাবে আমরা নিজেদেরকে গুছাতে পারি। ঠিক কাজের ক্ষেত্রে আমি তাই বলবো। আমরা অনেকে মনে করি যে আল্লাহ আমার 55 হয়ে গেছে, এখন কি আমি কাজ করতে পারবো? না, আসলে তা না। আমার যদি মনের চাহিদা থাকে যে আমি কাজ করতে পারবো, আমার যদি সেই অ্যাবিলিটি, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা যদি থাকে, আমি অবশ্যই পারবো। সেটা যে কোনো বয়সেই হোক, যে কোনো বয়স থেকেই আমরা শুরু করতে পারি। আমার হাজব্যান্ডকে যেমন আমি দেখি, ও খুব গুছানো। কেমন গুছানো? ঘর বাড়ি গুছানো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার গুছানো হচ্ছে সে খুব বাইরে ঘুরতে পছন্দ করে, দেশের বাইরে বিভিন্ন সময় যখনই যাবে সে দেখা গেলো 2 মাস আগে থেকে প্ল্যানিং। তার প্ল্যানিংটা হচ্ছে একদম কনক্রিট একটা প্ল্যানিং করবে যে হ্যাঁ 2 মাস আগে থেকে সে টিকিট বুক করে রাখলো, হোটেল বুক করে রাখলো, এবং কতদিন থাকবে, অফিস কিভাবে কি করবে, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন তার পাসপোর্ট থেকে, আমি নিজেও জানি না যে কখন ভিসা করতেছে বা কখন আমার টিকিট হচ্ছে। জাস্ট দেখা গেলো যে আমাকে 3-4 দিন আগে বলবে যে আমরা কিন্তু ওই সময় যাচ্ছি, হ্যাঁ তুমি কিন্তু ব্যাগটা গুছাই নিও। আমি জাস্ট মানে কি বলবো, একটা সারপ্রাইজ হয়ে যায় যে তুমি কখন গুছালা, এটা তো ন্যাচারাল, তুমি তো এগুলো কিছুই বুঝবা না, জানবাও না। মানে এই যে মানে গুছানোটা, ওর গুছানোটা হচ্ছে এইরকম যে সে যখন যেটা করবে সেটা তার একদম পুরো প্ল্যান ওয়াইজ 2-3 মাস আগে থেকে সেটা গুছিয়ে তারপরে কাজ করবে। ঠিক আমারও ওরকম মনে হয় যে আমরা যখনই যেটাই করি না কেন, ওই যে একটা গুছানো আমরা যদি আগে থেকে জিনিসটা করে রাখি, দেন এটা করতে খুব ইজিয়ার হয়ে যায় আমাদের জন্য। আর কাজের ক্ষেত্রে বলবো, নিজেকে সফল দেখতে তো সবাই পছন্দ করে, সেটা যে কোনো বয়সেই হোক, যে কোনো সময়ই হোক, আমার যেমন যে প্রান্তেই হোক। আমার একটা ড্রিম যেমন এখনো আছে যে আমি আমার বিনাস কিচেনটা একটা অন্য লেভেলে হয়তো নিয়ে যাব কোনো একদিন। এটা আমার একটা ড্রিম, এটা হয়তো যে কোনো সময় হোক, এখনো হতে পারে, পরেও হতে পারে, যখন, বাট এটা একটা স্বপ্ন যেটা নিয়ে আমি এখনো চিন্তা করে যাচ্ছি, গুছিয়ে। হ্যাঁ, আমি ওইটাকে নিয়েই গুছাচ্ছি যে হ্যাঁ আমি ডে বাই ডে ওইটাকে আস্তে আস্তে করে রান করব কিভাবে, আমি চেষ্টা করছি যে ওটা করে নেওয়ার জন্য। আমরা আশা করি আপনার স্বপ্নটা পূরণ হবে, খুব দ্রুতই পূরণ হবে। আমি আবার একটু জুমে যাই, আমি একটু নার্গিস আপুর কাছে যাই। আপু আনমিউট করে নেবেন। আপনার কাছে আমি একদম ছোট্ট করে জানতে চাই, এই যে গুছিয়ে নেওয়ার ফাঁকে জীবনটা কি কখনো যান্ত্রিক মনে হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, জীবন থেকে যান্ত্রিক মনে হয় না। তার কারণ কি, সবকিছু প্রিপারেশন, সবকিছু গুছানো থাকলে, সবকিছু গুছিয়ে নিলে, আর সেই কাজটাতে যদি মনোনিবেশ করা যায় যে হ্যাঁ আমি এটা করব, তাহলে কিন্তু অবশ্যই যান্ত্রিক না মনে হয়ে নিজেকে সেটাকে ইনভলভনেস তার বেশি থাকে, এবং সেটা কিন্তু খুব সুন্দর সম্পাদন করা যায়, এবং আস্তে আস্তে কিন্তু সেটার মধ্যে কিন্তু ওভারকাম করা যেতে পারে, যেটাতে আমার ভুল টুল আছে সেগুলাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সুতরাং গুছায় নিয়ে নিজেকে প্রিপারেশন, একটা মেন্টালিটি, ফিজিক্যালি এবং আশেপাশ সব থেকে যদি গুছায় নিতে পারি, সব ম্যানেজ করতে পারি, ইনশাআল্লাহ সেখানে সাকসেস হবে। সেখানে বাধা বলে কিছু আসার মানে কোনো স্কোপই হয় না। বাধা এলেও আমরা সেটাকে ওভারকাম করতে পারবো, বাধাকে পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। রুমা আপার কাছে যাই, একটু আনমিউট করে নেবেন আপা। নার্গিস আপার সাথে আপনি কতটা একমত? আসলেই কি সম্ভব যে আমরা একটু গুছিয়ে নিয়ে হচ্ছে জীবনটাকে উপভোগ করতে পারবো? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? খুব ভালো আছি আপা। ভালো আছি। রিতা আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেক গোছানো ছোটবেলা থেকেই। আমি আমার নিজের বাড়ি গোছাইতে যেরকম ভালোবাসি, আবার আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই বা আমার বাবার বাড়ি যাই, আমি হচ্ছে ঘরগুলো মানে এক এক সময় এক এক রকম ডেকোরেশন করতে আমার ভালো লাগে। সেটা আমি অন্যর বাসায়, যদি আমার খুব কাছে রিলেটিভের বাসায় যাই, যা দেখি যদি একটু অগোছালো লাগে, বলে আসো আমরা সবাই মিলে একসাথে গোছাই,
মানে যে কোনো জিনিসই যদি পরিপাটি দেখতে ভালো লাগে, মানে তাহলে তাদের সবকিছুই ভালো লাগে। এই যে একটা কথা আছে না আমাদের, প্রবাদ বাক্য, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। প্রত্যেকটা জিনিস যদি সুন্দরভাবে গোছানো থাকে, আপনার মনও ভালো লাগবে, মানে সবকিছু ভালো লাগবে। আর আমার হাজবেন্ড আমার চেয়ে আরো বেশি গোছালো। আমি ভাবছিলাম যে আমার হাজবেন্ড কেমন হবে, ও দেখে আমার বিয়ের পরে দেখে আমার চেয়ে আমার দ্বিগুণ গোছালো। কোথাও একটা জিনিস মানে এত পরিপাটি করে রাখবে প্রত্যেকটা জিনিস, মানে আমি যদি খুঁজে না পাই ওই জিনিস খুঁজে পাবে। আমার প্রত্যেকটা জিনিস ওর উপরে আমি দায়িত্ব দিয়ে রাখি যে এটা তুমি রাখো ভালোভাবে, কারণ আমি ভুলে যাই। ও এত পরিপাটি ভাবে সবকিছু গোছায় রাখে, কি বাসা কি মানে অফিস, দুইটা জিনিস একভাবে ও সামলায়। হ্যাঁ, একদম। আমাদের ভাইয়া মানে মিস্টার রুমা কিন্তু প্রমাণ করে দিলেন যে ছেলে মানেই অগুছালো কথাটা সত্যি না। খুব চমৎকার, অনেক ধন্যবাদ। রীতা আপা, আপনি একজন লাইফস্টাইল এক্সপার্ট, তো আপনার কাছে আমি যে কথা প্রশ্নটা বিনা আপাকে করেছিলাম সেটা আপনার কাছে আমি আরেকটু গুছিয়ে আসলে জানতে চাই। জীবনের লক্ষ্যে পৌঁছাতে এই গুছিয়ে চলা বা গুছিয়ে থাকাটা কতটুকু ভূমিকা মানে পালন করে? আসলে কর্মক্ষেত্র যদি বলি, আসলে জীবন তো দুইটা, একটা ব্যক্তিগত জীবন আর একটা কর্মজীবন। তো আমরা দুটোকে একসাথে করে ফেলে গুলিয়ে ফেলি। তো এই জন্য আমার কর্মজীবনের ক্ষেত্রে আমাকে প্ল্যান করতে হবে এবং আমি কি কাজ করব, আমার নিজেকে আমি কোথায় দেখতে চাই সেটা নিয়ে আমাকে অনেক আগে থেকেই কাজ শুরু করতে হবে, তবেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। না হলে একটা সময় গিয়ে হতাশা চলে আসে, ফ্রাস্ট্রেশন চলে আসে, আধা কাজ করা হয়, অর্ধেক গিয়ে ছেড়ে দেওয়া হয়। সত্যি কথা বলতে রান্না যে ফুড সায়েন্স আর্ট অ্যান্ড কমার্স হতে পারে এবং রান্না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার হতে পারি আমি, সেটা আমি করেছি। তো এই রান্নাই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যেদিন আরিফিন স্যারের বাসায় আমি জয়েন করার এক সপ্তাহের মধ্যে আমাদের একটা ট্যুরিজম ডিপার্টমেন্টের বড় একটা কনফারেন্স ছিল, তো ওখানে আমার ইনভিটেশন ছিল এবং আমি কনফারেন্স রুমে যখন বসলাম আমার সামনে ছিল অনারেবল টিচার। তো এই যে সত্যি কথা, ওই ছবিটা আমার কাছে আছে। তো আমার তখন মনে হয়েছে যে আমি যখন রান্নাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম আজ থেকে প্রায় ধরো 30 বছরের আগে, তো তখন আমাকে অনেকেই অনেক রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা শুনতে হয়েছে, রান্না আবার কি করে ক্যারিয়ার হয়। আমি আমার জীবনের অঙ্ক মিলিয়ে রান্নাতে এসেছিলাম, তো এতে আমার কোনো আফসোস নেই। তো তখন আমি ওদেরকেই বলেছি, দেখ রান্না নিয়ে কোথায় গেলাম। তারপরে ওই দিন আরো মজা হয়েছে, কয়েকদিন আগে আমার রিসেন্ট একটা ঘটনা, এটা নিয়ে তোমার ভাইও খুব মজা করে। তা আমি আসলে গানও ছোটবেলা থেকে শিখেছি, ভালোবাসি, তো পছন্দও করতাম। তা ও আমাকে বলতেছে, শোনো সিঙ্গার হলে আর ডোনাল্ডোকে ফুচকা খাওয়াই। এটা কিন্তু সত্যি কথা ছিল যে আজকে এই যে ডোনাল্ডোকে আর পিটার হাসকে আমেরিকা, আর বিশেষ করে ডোনাল্ডো যে এমন একজন ব্যক্তি, এটা তো আমিও বুঝি নাই যখন ওকে খাইয়েছি, তার যে এত হাইটের, উনি একজন পররাষ্ট্র মন্ত্রীর, মানে ওনার স্ট্যাটাস প্লাস পুরো এশিয়া ওনার কন্ট্রোলে। আমি কিন্তু কিছুই বুঝি নাই, আমি লোকে জিজ্ঞেস করলাম তুমি কি ঝাল পছন্দ করো, আর একটু ঝাল দিব, ইচ্ছা মতো কাঁচামরিচ দিয়ে। ও তো কোরিয়ান, আমার যতটুকু মনে হলো ওই সাবকন্টিনেন্টের। পিটার হাস খুব একটা ঝাল পছন্দ করে না, ও দেখলাম বেশ ঝাল, শুধু তা না ঝাল মুড়ি তেল দিয়ে মাখায় টাকায়। আপনি আসলে সেভাবে প্ল্যান করেছিলেন বা গুছিয়েছিলেন দেখেই কিন্তু আজকে এই পর্যায়ে আপনি আসতে পেরেছেন। এই প্ল্যানটা বা এই বিশ্বাসটুকু, এই গুছিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই দরকার। না আমার আর এটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। যেমন আমার মেয়ে একদম ভোরবেলা ফোন করেছে, মা তুমি কি করেছে আমেরিকান এমবাসিতে? আমি বললাম কেন বেটা? বলে আমাকে আমার বন্ধু আত্মীয় স্বজন সবাই ফোন করে বলতেছে তো তোর মাকে দেখাচ্ছে, তুই দেখ নিউজে দেখাচ্ছে, আমেরিকান এমবাসির নিউজ দেখ। তো এই যে সত্যি কথা বলবো যে আই ফিল অনার্ড যে বাংলাদেশ থেকে ওনারা আমাকে বের করেছে, ওনারা গুগল সার্চ করেছে, করে মানে এনটিভি থেকে আমার নাম্বার নিয়ে দেন তারা আমাকে সিলেক্ট করেছে। সেই পর্যায়ে নিজেকে আসলে গুছিয়ে আনতে পেরেছেন বিধায় আজকে এই দিনটা আপনার জীবনে এসেছে। আপনাদেরকে
মানে আমরা প্রত্যেকেই কিন্তু যে যেখানে বসে আছি প্রত্যেকেই কিন্তু আসলে একটু গুছিয়ে নিয়েছি বলেই আজকে আমরা এই স্থানে আছি। তো আজকের আড্ডাটা অনেকটাই আমাকেও গুছিয়ে ফেলতে হচ্ছে কারণ সময় একদম শেষ হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আড্ডায় সঙ্গ দেওয়ার জন্য। আর যারা আজকে জুমে জয়েন করেছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদেরকে এভাবেই আমরা পাশে পাবো। দর্শক, জীবনকে গুছিয়ে নেওয়া কিন্তু আপনারই দায়িত্ব, কারণ জীবনটা আপনার আর এই একটাই আপনার জীবন। সো জীবনকে গুছিয়ে নিন, আর গুছিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে নেক্সাস টেলিভিশন আর লেডিস ক্লাবের সাথেই থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।